আমরা আমাদের এই কোর্সে হ্যাঁ পিএইচপির যে অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, হ্যাঁ লারাভেলের সাথে উইথ লারাভেল, সেখানে আমরা আমাদের পর্যায়ক্রমে ধাপে ধাপে বিভিন্ন টেকনোলজিগুলো শিখেছি। হ্যাঁ, এর মধ্যে কি কি আছে? এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, পিএইচপির ওপি, হ্যাঁ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা, তারপর কি শিখেছি, তারপর আমরা ডাটাবেজে মাইস্কুল শিখেছি এবং এইগুলা দিয়ে একটা এরপর আমরা বুটস্ট্র্যাপও শিখেছি। হ্যাঁ, বুটস্ট্র্যাপ শিখেছি, এগুলা দিয়ে আমরা একটা প্রজেক্ট করেছি, ছোট্ট একটা প্রজেক্ট করেছি, সেটা হচ্ছে ক্রুড অপারেশন। যে ক্রুড অপারেশনটা আমাদের যে কোনো ইয়াতে প্রয়োজন হয়। হ্যাঁ, যে কোনো আপনার প্রজেক্ট নেবেন, যে কোনো অ্যাপ্লিকেশনে আপনার একটা কোড থাকবেই। হ্যাঁ, সেই কোডটা আমরা শিখেছি কিভাবে করতে হয়, ইনসার্ট, আপডেট, ডিলিট, এগুলো দেখেছি। তো আমাদের যে ওয়েবের কাজের মধ্যে আরেকটা টেকনোলজি আছে, একটা ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ক্লায়েন্ট সাইডে কাজ করে, যেটা ব্রাউজারে কাজ করে, সেটা হচ্ছে কি আপনার জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টটা হচ্ছে কি খুবই প্রয়োজন। জাভাস্ক্রিপ্ট ছাড়া ওয়েবের কাজ সব পুরা মানে কমপ্লিট করা যায় না। তো জাভাস্ক্রিপ্টের কাজগুলো আমরা দেখবো। জাভাস্ক্রিপ্টের কাজগুলো দেখার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টটা শিখতে হবে। আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো। জাভাস্ক্রিপ্ট শিখে জাভাস্ক্রিপ্টের যে একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছে jQuery। হ্যাঁ, আমরা jQueryটা দেখবো। jQueryটা শিখে jQueryর ব্যবহার শিখে আমরা আমাদের প্রজেক্টে jQueryটা এবং জাভাস্ক্রিপ্টটা অ্যাপ্লাই করা শিখবো। এছাড়া জাভাস্ক্রিপ্টের বর্তমানে অনেক রিচ ফ্রেমওয়ার্ক আছে। হ্যাঁ, যেমন অ্যাঙ্গুলার জেএস, হ্যাঁ রিঅ্যাক্ট জেএস, ভিউ জেএস, হ্যাঁ এগুলো আছে। তা আমরা এগুলোর মধ্যে আমরা যে ইটা আছে লাইব্রেরি jQuery, যে jQueryটা লাইব্রেরিটা শিখবো। jQuery লাইব্রেরি শিখে সেখানে আবার অ্যাজাক্সের ব্যবহারটা আছে। হ্যাঁ, আমরা অ্যাজাক্সের ব্যবহার দেখবো। সে মনে করেন যে আমরা যে ফর্ম নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখেছি, তাই না? হ্যাঁ, পিএইচপি তে ফর্ম নিয়ে কিভাবে কাজ করতে হয় দেখেছি না? ফর্ম থেকে জি স্যার। ডাটা সাবমিট করে ইয়াতে কিভাবে ডাটা ইয়াতে টেবিলে রাখতে হয় সেটা তো আমরা দেখেছি। তো আমাদের যদি এরকম ফর্ম থাকে, আপনারা হয়তো এরকম ফর্ম দেখেছেন যে আপনার এক ফর্মের একটা সিলেক্ট বক্স ক্লিক করলে অটোমেটিক আরেকটা সিলেক্ট বক্সে কিছু ডাটা সিলেক্ট হয়ে যায়। হ্যাঁ, এই যে এই কাজগুলা এটা কিভাবে করতে হয়, এগুলা করতে হলে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। হ্যাঁ, সে মনে করেন যে আমাদের একটা ফর্ম আছে। হ্যাঁ, ফর্মে আপনার ধরেন একটা রেজিস্ট্রেশন করবেন, সে পাসপোর্টের রেজিস্ট্রেশন অথবা অন্য কোনো একটা রেজিস্ট্রেশন, আপনার হয়তো কলেজে ভর্তি রেজিস্ট্রেশন। এর জন্য কি থাকে, ধরেন একটা বই থাকলো, আপনার নাম থাকলো, ফাদার নেম, তারপর আপনার রোল নাম্বার, হ্যাঁ আনুষঙ্গিক যে এইগুলো ইনফরমেশন গুলো থাকলো। এছাড়া যখন আপনার ঠিকানা নেবে, এর জন্য ধরেন 3টা সিলেক্ট বক্স আছে। এর মধ্যে ধরেন প্রথমটা আছে আপনার আপনার ডিভিশন, তারপর আছে ডিস্ট্রিক্ট, হ্যাঁ তারপর আছে কি আপনার উপজেলা, হ্যাঁ এভাবে আছে। তো আমাদের বাংলাদেশে ডিস্ট্রিক্ট ডিভিশন কয়টা? মানে যে 7টা ডিভিশন আছে, তাই না? তো 7টা ডিভিশন, ডিস্ট্রিক্ট আছে কয়টা? 64টা, জেলা 64, এর মধ্যে উপজেলা আছে কয়টা? অনেক, তাই না? তো ধরেন এখন যদি এরকম একটা কাজ করতে চান যে আপনার যে 3টা সিলেক্ট বক্স থাকবে, প্রথমটা হচ্ছে ডিভিশন। ডিভিশনের কি, ধরেন ঢাকা ডিভিশন। ঢাকা ডিভিশন যখন আপনি সিলেক্ট করবেন, তখন কি হবে, ওই ইয়ার মধ্যে ডিস্ট্রিক্ট, হ্যাঁ ডিস্ট্রিক্ট সিলেক্ট বক্সে কি হবে, ঢাকা ডিভিশনের যে ডিস্ট্রিক্ট গুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে থাকবে। হ্যাঁ, 64টা থাকবে না, প্রথম তো 64টা থাকবে। যখন ঢাকা সিলেক্ট করবেন, ঢাকার আন্ডারে যতগুলো আছে সেগুলো সিলেক্ট হবে। খুলনা যখন সিলেক্ট করলেন, তখন কি খুলনার আন্ডারে যতগুলো আপনার ডিস্ট্রিক্ট আছে, সেটা ডিস্ট্রিক্ট যে সিলেক্ট বক্স আছে সেখানে সিলেক্ট হয়ে থাকবে। হ্যাঁ, তারপরে আপনার খুলনার মধ্যে কি করলেন, আপনি মাগুরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন, তো মাগুরার যে কয়টা আছে উপজেলা আছে সেটা সিলেক্ট হয়ে থাকবে। হ্যাঁ, প্রথম ধরেন উপজেলা, বাংলাদেশের উপজেলা অনেক। তো আপনি এগুলা যে যে এভাবে করতেছেন, ফিল্টারিং করতেছেন। হ্যাঁ, তো এই কাজগুলো করতে হলে আমাদের কি করে ইউজ করতে হবে, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন জাভাস্ক্রিপ্টের অ্যাপ্লাইটা কোথায় করবো আমরা? এছাড়া ধরেন যে যে ফর্ম ভ্যালিডেশন, হ্যাঁ ভ্যালিডেশনের ব্যাপারগুলো থাকবে। তো ভ্যালিডেশন গুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখবো। ধরেন যে কোনো একটা ফর্ম আপনি খালি করেছেন কিনা, ফর্মের একটা ফিল্ড, অ্যালার্ট মেসেজ দেওয়ার জন্য তো জাভাস্ক্রিপ্ট ব্যবহার হয়। হ্যাঁ হ্যাঁ বলেন। অ্যালার্ট মেসেজ দেওয়ার জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ, অ্যালার্ট মেসেজ দেওয়ার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। তারপরে হচ্ছে ধরেন এই যে আমরা যে ফিল্টারিং করব, একটা ফিল্ডে একটা ডাটা সিলেক্ট করবেন, এরপরে ফিল্ডে ওটা কি হবে, ফিল্টারিং হবে। হ্যাঁ, এগুলা করার জন্য। তারপর মনে করেন যে আপনার একটা বাটন আছে পেজের মধ্যে, বাটনে লেখা হাইড, ওই বাটনটা ক্লিক করলে কি হবে, আপনার একটা পোর্শন আছে, হ্যাঁ সেই পোর্শনের লেখাগুলা হাইড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আবার আরেকটা বাটনে ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে। এই যে এগুলা করার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয়। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্ট মধ্যে, হ্যাঁ ওয়েবের জন্য জাভাস্ক্রিপ্টটা ম্যান্ডেটরি, জাভাস্ক্রিপ্ট লাগবে। জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি ওয়েবের কাজ ফুলফিল করতে পারবেন না।
তো জাভাস্ক্রিপ্ট কুকিজ অ্যাকসেপ্ট ওইটা কিসের মাধ্যমে? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে স্যার। কিসের মাধ্যমে কি বলেন? কুকিজ, ওই যে কুকিজ অ্যাকসেপ্ট করতে বলে ওকে একটা মেসেজ আসে উপরে। হ্যাঁ, কুকিজটা আমরা, হ্যাঁ ওটা আমরা এটা দিয়ে করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, পিএইচপি দিয়েও করা যায়। হ্যাঁ, তা আমরা পিএইচপি দিয়ে কিভাবে করতে হয় সেগুলো দেখেছি, তাই না? কুকিজ, হ্যাঁ কুকি পিএইচপি তো আছে, জাভাস্ক্রিপ্টও আছে। তো আমরা জাভাস্ক্রিপ্টটা শুরু করি। হ্যাঁ, আনামুলের জাভাস্ক্রিপ্টে কতটুকু আছে? হ্যাঁ, স্যার সেরকম কম আছে, একটু হালকা প্রাথমিক ধারণা আছে। প্রাথমিক ধারণা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর আমরা তো এইটা শিখেছি, পিএইচপি পিএইচপি তে কাজ করেছি, তাই না? হ্যাঁ, পিএইচপি তে কাজ করেছি। এখন পিএইচপির সাথে জাভাস্ক্রিপ্টের অনেক মিল পাবো আমরা। হ্যাঁ, পিএইচপির সাথে জাভাস্ক্রিপ্টের অনেক যেমন পিএইচপি তে ভেরিয়েবল, হ্যাঁ, তারপর হচ্ছে পিএইচপি তে আপনার এই যে কনস্ট্যান্ট ভেরিয়েবল, তারপরে যে কমেন্টস, তারপর হচ্ছে যে লজিক্যাল অপারেশন, হ্যাঁ এগুলা অনেকটা মিল পাবো। তো এগুলা দেখবেন, আমরা তো পিএইচপি তে এগুলা শিখেছি, তো জাভাস্ক্রিপ্ট দেখবেন আপনাদের সহজ মনে হবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে। তো আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করব। জাভাস্ক্রিপ্ট শুরু করার জন্য প্রথমে আমরা, হ্যাঁ, একটা ফাইল নেই। আমরা এইচটিএমএল এর মধ্যে অথবা পিএইচপি, হ্যাঁ, যে কোনো জায়গায় জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবো। হ্যাঁ, তো আমরা একটা প্রথমে একটা ফাইল নেই, index.html নামে। index.html নামে একটা ফাইল নিলাম। এই ফাইলে যে আমাদের তো ইমিটটা আছে এক্সটেনশন, তাই না? ইমিট কি সবার আছে? ইমিটে যদি আমরা লিখি html, হ্যাঁ, :5, হ্যাঁ, তারপর যদি ট্যাব দেই, হ্যাঁ, তাহলে কি আমাদের একটা এরকম একটা ইয়া দিয়ে দেয়, তাই না? ট্যাগের স্যার উপরে চিহ্নটা হলো কি করে স্যার? ইনডেক্স ডট ফাইল স্যার, ওই চিহ্নটা কিভাবে হলো স্যার? ও, এটা এটা হচ্ছে আমি আরেকটা এক্সটেনশন ইউজ করেছি। হ্যাঁ, সেই এক্সটেনশনটা হচ্ছে এই যে বিএস কোড হাইফেন আইকনস। হ্যাঁ, এই এক্সটেনশনটা ইউজ করার ফলে যে এরকম আসছে যে HTML যে 5 এর, হ্যাঁ, আমরা যে HTML5 ইউজ করতেছি, তো HTML5 এর এটা একটা আইকন চলে আসছে। আচ্ছা স্যার। এটা ইউজ করলে হবে বিএস কোড হাইফেন আইকনস। বেস কোড হাইফেন স্যার, এটা ব্যবহার করলে যার যার লোগো চলে আসবে স্যার। হ্যাঁ, স্যার এইখানে জাভা স্ক্রিপ্ট, এটা কি আপনি ফোল্ডার তৈরি করছেন জাভা স্ক্রিপ্ট নামে? হ্যাঁ, হ্যাঁ, একটা ফোল্ডার করে নিছি। জি আচ্ছা, এর আমরা কি করলাম, একটা একটা HTML একটা ফাইল নিলাম। হ্যাঁ, এই ফাইলের নাম দিলাম index.html। হ্যাঁ, তো এখানে আমরা কি করব, আমরা জাভাস্ক্রিপ্টটা এখানে লেখার চেষ্টা করব। জাভাস্ক্রিপ্ট কিভাবে লেখা যায়? হ্যাঁ, কারো আইডিয়া আছে? হ্যালো, জাভাস্ক্রিপ্ট আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ধরেন HTML পেজের মধ্যেই ট্যাগের ভিতরে, হ্যাঁ, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা কোড লিখে, জাভাস্ক্রিপ্টের কোড লিখে সেটা রান করতে পারি। আরেকটা করতে পারি কি, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, সেটা কি হবে, আমরা জাভাস্ক্রিপ্টের আলাদা একটা ফাইল থাকবে, সেই ফাইলের সাথে কি করব, আমরা HTML অথবা পিএইচপি ফাইলের লিংক আপ করে দেব। হ্যাঁ, কিসের মাধ্যমে? আপনার স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। যে ইসের মধ্যে আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করা দেখেছিলাম না? হ্যাঁ, ওই রকম। হ্যাঁ, তো আমরা প্রথমে ইন্টারনাল যে HTML পেজের মধ্যে কিভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে হয় সেটা দেখি। এখানে কি করতে হবে, HTML পেজের মধ্যে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হলে কি আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ। হ্যাঁ, স্ক্রিপ্ট ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং এর মাঝে আমাদের জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হবে। হ্যাঁ, সে আমরা প্রথমে একটা জাভাস্ক্রিপ্টের কোড লিখি, অ্যালার্ট। অ্যালার্টের ভিতর কি করে, এখানে আমাদের ইনভার্টেড কমার ভিতরে একটা মেসেজ দিয়ে দেব। হ্যাঁ, ওয়েলকাম টু মাহিনাইটি লিমিটেড। তো এই পেজটা এখন আমরা এটা রান করি।
হ্যাঁ দেখেন, আমরা যে লিখেছিলাম না অ্যালার্টের মধ্যে একটা মেসেজ দিয়েছিলাম, হ্যাঁ। তো জাভা স্ক্রিপ্টে অ্যালার্টের মধ্যে কোনো মেসেজ দিলে সেটা কি আসে, এরকম একটা হ্যাঁ পপ আপ বক্স আসে, হ্যাঁ একটা অ্যালার্ট বক্স আসে, সেই অ্যালার্ট বক্সের মধ্যে সেটা শো করে। তো এখানে কি লেখা, ওয়েলকাম টু মাহিন আইটি লিমিটেড। তো জাভা স্ক্রিপ্টে আমরা কি করতে পারবো, এখানে এই যে ইয়ার ভিতরে ট্যাগ HTML ফাইলের মধ্যেই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো, হ্যাঁ। এছাড়া আমরা করতে, আমরা যদি এক্সটার্নাল একটা ফাইল নিয়ে নেই, হ্যাঁ সেই ফাইলের মাধ্যমে যদি সেই ফাইলে যদি কোডগুলো লিখতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের একটা ফাইল নিতে হবে, সেই ফাইলের এক্সটেনশন দিতে হবে কি জেএস, হ্যাঁ জেএস ফাইলের এক্সটেনশন দিতে হবে জেএস। সে আমরা একটা ফাইল নেই, ফাইলের নাম লিখলাম যে স্ক্রিপ্ট, আপনারা যে কোনো নাম দিতে পারেন ফাইলের নাম। স্ক্রিপ্ট নামে একটা ফাইল নিলাম, হ্যাঁ ফাইলের এক্সটেনশন কি হবে জেএস। জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোর এক্সটেনশন কি হয় জেএস। এখন আমরা এই যে এই কোডটা, হ্যাঁ এটা আমরা কাট করে এখানে দিয়ে দেই, আর আমাদের এই ট্যাগটা লাগবে না। এখন আমরা কি করেছি, আমরা প্রথমে করেছিলাম HTML পেজের ভিতরেই, হ্যাঁ ফাইলের ভিতরেই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্টের কোড লিখেছিলাম, হ্যাঁ। পরবর্তীতে আমরা দ্বিতীয় ধাপে কি করতেছি, দ্বিতীয় ধাপ এখন আমরা একটা script.js, হ্যাঁ একটা জেএস আলাদা একটা ফাইল নিয়ে নিয়েছি, সেই ফাইলে আমরা জাভাস্ক্রিপ্টের সব কোড লিখবো, হ্যাঁ কোড লিখে আমরা রান করব। এর জন্য কি করতে হবে, এর জন্য আমরা script.js ফাইলের সাথে হ্যাঁ আমাদের লিংক আপ করাতে হবে, এই যে index.html পেজে এই ফাইলটাকে চিনিয়ে দিতে হবে, হ্যাঁ। তো এটা আমরা কিভাবে করব, হ্যালো স্যার হ্যাঁ বলেন। স্যার এই মূল ফাইলটা, এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কি ওই htdocs এর ভিতরে নিতে হয়েছে? এটা আমরা যা করেছি সেটা হচ্ছে, ধরেন আমরা যে htdocs এর ভিতরে একটা ফোল্ডার নিয়েছি, হ্যাঁ ফোল্ডারটার নাম দিয়েছি কি জাভাস্ক্রিপ্ট নামে, আপনি যে কোনো নাম দিতে পারেন, তাই না, একটা ফোল্ডারের নাম দিলাম, সেই ফোল্ডারের ভিতরে আমরা ফাইলগুলো রাখতেছি, বুঝতে পেরেছেন? জি স্যার, এটা জানা আছে। হ্যাঁ htdocs এর মধ্যে একটা ফোল্ডার নিয়েছি জাভাস্ক্রিপ্ট নামে, সেই ফোল্ডারের ভিতরে index.html নামে একটা ফাইল নিলাম, আর একটা ফাইল নিলাম script.js নামে। জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোর এক্সটেনশন কি হবে জেএস। এই ফাইলটা htdocs এর ভিতর রাখতে হবে, ওখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। জাভাস্ক্রিপ্ট এই ফাইলটা এটা htdocs এর বাইরে রাখলেও পারা যায়, হ্যাঁ আমরা htdocs এর ভিতরে রেখে করতেছি, হ্যাঁ। তো এখানে যদি আমরা PHP এর কোনো ফাইল ইউজ করি, তাহলে তো সেটা তো আর htdocs এর বাইরে রাখলে কাজ করবে না, হ্যাঁ htdocs এর ভিতরে রাখতে হবে, তাই না? তো আমরা হয়তো এটার এই প্রজেক্টে পরবর্তীতে PHP ফাইল নিয়েও কাজ করব, হ্যাঁ সেজন্য আমরা htdocs এর ভিতরে রাখতেছি। htdocs এর ভিতরে একটা ফোল্ডার করলাম জাভাস্ক্রিপ্ট নামে, সেখানে ফাইলগুলো রাখতেছি। ক্লিয়ার? জি স্যার বুঝছি। আমি অন্য জায়গায় নেই। আর এখন কি করতে হবে আমাদেরকে, আমরা যে একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল ইউজ করতেছি, তাই না? তো এই ফাইলের সাথে কি আমরা index.html এর একটা লিংক আপ করে দিতে হবে, হ্যাঁ লিংক আপ ছাড়া তো চিনবে না, হ্যাঁ। এখন যদি এই যে এই কোডটা তো আমরা কেটে নিয়েছি, হ্যাঁ আলাদা একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে রেখেছি, তো এখন যদি আমরা রান করি, এখন কি আর কাজ করবে, এই যে দেখেন এখন কিন্তু আর সেই অ্যালার্ট মেসেজটা দিচ্ছে না, তাই না? কারণ কি আমরা জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো লিখেছি এটা অন্য একটা ফাইলে রেখেছি, হ্যাঁ সেই ফাইলের সাথে তো আমাদের index.html ফাইলের লিংক আপ করি নাই, হ্যাঁ সেই জন্য কি জাভাস্ক্রিপ্টের কোডগুলো পাচ্ছে না। তো এটা এখন করতে হলে কি করতে হবে, লিংক আপ করে দিতে হবে। আচ্ছা এই যে HTML পেজের সাথে যে CSS এর লিংক আপ কিভাবে করতে মনে আছে আপনাদের? হ্যালো লিংক, হ্যাঁ লিংক ট্যাগটা নিয়ে দিন, হ্যাঁ লিংক ট্যাগ দিয়ে। আর আমরা ইয়েতে কি করব, জাভাস্ক্রিপ্টে আমরা লিংক আপ করব, হ্যাঁ স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে লিংকটা, হ্যাঁ স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, স্ক্রিপ্ট ট্যাগের যে ওপেনিং ট্যাগ আছে, ওপেনিং ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট নিব src, এটাকে অ্যাট্রিবিউট বলে না, এই যে এটা হচ্ছে ট্যাগ, স্ক্রিপ্টটা হচ্ছে ট্যাগ, আর src টা হচ্ছে কি অ্যাট্রিবিউট। তো এখানে একটা অ্যাট্রিবিউট নিব, অ্যাট্রিবিউটের মধ্যে কি করব, যে ফাইলটা আছে সেই ফাইলটার পাথটা দিয়ে দেব এবং নামটা দিয়ে দেব, হ্যাঁ। তো ফাইলটা কোথায় আছে, একই ফোল্ডারে তো আছে, তাই না? দুটো ফাইলই তো আমাদের একই ফোল্ডারে আছে, তো এখানে কি করব, শুধু ফাইলের নামটা দিয়ে দেব, ফাইলের নাম কি script.js। এখন লিংক আপ হয়ে গেছে,
এখন আমাদের এই যে জেএস ফাইলের সাথে লিংক আপ হয়ে গেছে, এটা এইচটিএমএল ফাইলের মধ্যে আমরা লিংক আপ করে দিয়েছি। এখন যদি আমরা রান করি, রান করলে এই দেখেন এখন জাভাস্ক্রিপ্টের কোডগুলো পাচ্ছে, যে এটা রান করতেছে, অ্যালার্ট মেসেজটা দিচ্ছে। জাভাস্ক্রিপ্ট কিন্তু আমরা আরেকভাবে দেখতে পারি, সেটা হচ্ছে আমরা যদি ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে এই যে কনসোল, কনসোলের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো। এখানে যদি লিখি আমরা যে এই যে কনসোল ডট লগ, তো এর ভিতরে আমরা দিয়ে দিতে হবে, একটা মেসেজ দিয়ে দিতে হবে। তো লিখলাম টেস্ট জাভাস্ক্রিপ্ট, টেস্ট জাভাস্ক্রিপ্ট। এটা যদি আমরা এন্টার দেই, দেখেন এই যে চলে আসছে নিচে এই যে মেসেজটা। টেস্ট, এটা আমরা পরবর্তীতে দেখবো, আগে আমরা ফাইলের মধ্যে কিভাবে করতে হয় সেটা দেখি। তো আমরা কি করলাম, এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টের যে এক্সটার্নাল ফাইল সেটার লিংক আপ করালাম, তাই না? লিংক আপ করিয়ে এখানে আমরা কি করলাম, এখানে একটা ছোট লিখলাম, একটা মেসেজ, অ্যালার্ট মেসেজ দিলাম, সেই অ্যালার্ট মেসেজটা রান করলো। তো এখন আমরা দেখবো জাভাস্ক্রিপ্টে কিভাবে ইয়াগুলা লিখতে হয়, কমেন্টস গুলা করতে হয়। আমরা পিএইচপি তে কমেন্টস শিখেছি না, জাভাস্ক্রিপ্টেও একইভাবে কমেন্টস আছে, কমেন্টস সিঙ্গেল লাইন কমেন্টস আছে, তারপর কি আছে মাল্টি লাইন কমেন্টস আছে। সিঙ্গেল লাইন কমেন্টস করতে হলে কি দুইটা দুইটা স্ল্যাশ আছে, আর মাল্টি লাইন আছে স্ল্যাশ। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এটা পিএইচপি এর মতোই, পিএইচপি তে এভাবে করতাম না, কমেন্টস গুলা এভাবে দিতাম। তো কমেন্ট আমরা অ্যালার্টটাকে কমেন্টসে দিয়ে দেই, কমেন্টস করে রেখে দেই, অ্যালার্টটা শো করবে না। আর যদি মাল্টি লাইন কমেন্টস করতে হয় কিভাবে, স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। মাল্টি লাইন কমেন্ট ইন জাভাস্ক্রিপ্ট। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস, এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্টস। আর আমাদের যে জাভাস্ক্রিপ্টের যে আমরা এইগুলা লিখবো স্টেটমেন্টগুলা, স্টেটমেন্টের শেষে কি করতে হবে, সেমিকোলন দিতে হবে। আমরা পিএইচপি তো এরকম স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতাম না, যে দেখেন এই যে সেমিকোলন, এরকম একটা স্টেটমেন্ট লিখবো, সেটা স্টেটমেন্টের শেষ হলে সেমিকোলন দিব। আর কোন ল্যাঙ্গুয়েজ শিখতে হলে প্রথমে আমাদেরকে কি শিখতে হবে, এর ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে, তাই না? ভেরিয়েবল ডিক্লারেশন এগুলা শিখতে হবে। তো জাভাস্ক্রিপ্ট পিএইচপি তে আমরা ভেরিয়েবল কিভাবে নিতাম? হ্যালো, পিএইচপি তে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম কিভাবে? ডলার সাইন দিয়ে, ডলার সাইন দিয়ে ভেরিয়েবলের নাম, তাই না? ডলার সাইন দিয়ে ভেরিয়েবলের নাম সমান সমান দিয়ে ভেরিয়েবলের ভ্যালু, ডলার সাইন দিয়ে তারপরে ভেরিয়েবলের নামটা আমরা লিখতাম। তো জাভাস্ক্রিপ্টে আমরা কিভাবে ভেরিয়েবল নিব, আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল নিব যে লেট দিয়ে, লেট, তারপর আমরা ভেরিয়েবলের নাম লিখবো। লেট না একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম যে মেসেজ। তো এখানে কি হলো, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের নাম দিলাম মেসেজ। তো এই মেসেজে এখন আমরা কি করব, এই মেসেজটা এখন ইউজ করব। এই মেসেজে একটা ভ্যালু ডিক্লেয়ার করি, মেসেজ ইকুয়াল, মেসেজে আমরা একটা ভ্যালু ডিক্লেয়ার করি। এটা আমরা সিঙ্গেল কোড দিয়ে করতে পারবো, ডাবল কোড দিয়ে করতে পারবো। হ্যালো সাকিব, একটা তো এই ভেরিয়েবলটার ভ্যালু কত হলো এখন? মেসেজ ভেরিয়েবলের ভেরিয়েবল হলো
হ্যালো সাকিব। হ্যাঁ, এই মেসেজ ভেরিয়েবলটার এখন বলেন তো ডেটা টাইপ কি? স্ট্রিং। স্ট্রিং। হ্যাঁ, গুড। ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, আমরা পিএইচপি তে যেরকম ডেটা টাইপ আছে আচ্ছা। ভেরিয়েবলের, হ্যাঁ, আমাদের এই জাভাস্ক্রিপ্টেও ডেটা টাইপ আছে। পিএইচপি তে কি ছিল? ইন্টিজার, স্ট্রিং, এই ধরনের, তাই না? জাভাস্ক্রিপ্টেও আছে। ইন্টিজারটাকে বলা হয় নাম্বার, নাম্বার স্ট্রিং। তো এই মেসেজ এই ভেরিয়েবলটাকে যদি আমরা এখানে ইউজ করতে চাই, হ্যাঁ, তো আমরা ইউজ করতে পারবো না। ধরেন একটা অ্যালার্ট নিলাম, অ্যালার্টের মধ্যে আমরা কি করলাম, মেসেজটা, হ্যাঁ, ইয়ে করে দিলাম, কল করে দিলাম। তো কি হবে? এই অ্যালার্ট মেসেজে কি দেখাবে? হ্যালো, এটা আমাদের হ্যালো সাকিব দেখাবে। হ্যাঁ, হ্যালো সাকিব দেখাবে। এই যে আমরা ব্রাউজারটা যদি ইয়া করি, রিফ্রেশ দেই, দেখেন ওই যে হ্যালো সাকিব। আর দেখেন এই যে আমরা ইয়াতে ব্রাউজারে যখন যাব, হ্যাঁ, ব্রাউজার থেকে আমরা কিন্তু এটা দেখতে পারবো যে আমাদের যদি আমরা কনসোলে যাই, আমরা যদি জাভাস্ক্রিপ্ট ফাইলে কোনো এরর থাকে কনসোল থেকে আমরা ধরতে পারবো। হ্যাঁ, আর নেটওয়ার্কে গেলে এই যে জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করলে এই যে কোডগুলো দেখতে পারবো। হ্যাঁ, আমরা কি কি কোড লিখেছি জাভাস্ক্রিপ্ট ফাইলে এগুলো দেখাবে। পরবর্তীতে আমরা এগুলা শিখবো যে কিভাবে ইয়া করতে হয়, আপনার যে কনসোল থেকে ডিবাগ করতে হয় জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টের ইয়া ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখলাম। ডিক্লেয়ার করার জন্য কি করতে হবে? লেট লিখে ভেরিয়েবলটা দিতে হবে, তারপর আমরা কি ভেরিয়েবলের ভ্যালু আমরা অ্যাসাইন করে দেব। হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্টের যে ভেরিয়েবলের যে নেমিং, হ্যাঁ, নেমিং কিছু কনভেনশন আছে। হ্যাঁ, নেমিং এর কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমরা শিখব। পিএইচপি তে ভেরিয়েবল লেখার কিছু নিয়ম ছিল না? হ্যালো, হ্যাঁ, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে কি ভেরিয়েবলের নাম দিতে পারবো? কিছু রুলস আছে না? হ্যাঁ, কিছু রুলস আছে, সেই রুলস গুলা মেনে চলতে হবে। ভেরিয়েবল নেমিং, ভেরিয়েবল নেমিং গুলা ইয়ে করতে হবে। এর মধ্যে দুইটা আপনার রুলস আছে। হ্যাঁ, একটা হচ্ছে নেম মাস্ট কন্টেইন অনলি লেটার, ডিজিট, হ্যাঁ, আর সিম্বল। সিম্বলের মধ্যে কি নিবে? দুইটা সিম্বল নিতে পারবে, একটা হচ্ছে ডলার সাইন আর একটা হচ্ছে আন্ডারস্কোর। হ্যাঁ, যে আপনার ইয়ার যে শুরু হবে, আমরা এটার কমেন্টস এর মধ্যে লিখি। হ্যাঁ, এক নাম্বারটা হচ্ছে কি, এক নাম্বার রুলস হচ্ছে আপনার দ্য নেম মাস্ট কন্টেইন হ্যাঁ, কি কি দিয়ে আমাদের ভেরিয়েবলের নামটা গঠিত হবে? ভেরিয়েবলের নাম গঠিত হবে অনলি লেটার্স, ডিজিট। হ্যাঁ, অনেকগুলো লেটারের সমন্বয়ে, অনেকগুলো ডিজিটের সমন্বয়ে গঠিত হতে পারে। হ্যাঁ, এছাড়া কি করতে পারবো? কিছু সিম্বল ইউজ করব। হ্যাঁ, সিম্বলের মধ্যে কয়টা সিম্বল ইউজ করতে পারবো? অনলি দুইটা। হ্যাঁ, অন্য সিম্বলগুলো ইউজ করতে পারবো না। ডলার সাইন আন্ডারস্কোর। সিম্বলস, এই সিম্বলস এর মধ্যে কি কি আছে? সিম্বলস এর মধ্যে আমরা ডলার সাইনটা নিতে পারবো, আর নিতে পারবো আন্ডারস্কোর। হ্যাঁ, এই দুইটা সিম্বল। হ্যাঁ, তাহলে আমাদের ভেরিয়েবলের নাম যখন দিব, আমরা ভেরিয়েবলের নাম কিসের সমন্বয়ে গঠিত হবে? লেটারস এর, ডিজিটস এর, এবং সিম্বল হচ্ছে কি ডলার আর আন্ডারস্কোর। এরপর দ্বিতীয় রুলটা হচ্ছে যে ফার্স্ট নেম মাস্ট, আচ্ছা, ফার্স্ট লেটার, হ্যাঁ, মাস্ট নট বি এ ডিজিট। হ্যাঁ, প্রথম লেটারটা ডিজিট হতে পারবে না। প্রথম লেটার, হ্যাঁ, ইয়া হতে পারে আপনার প্রথম ক্যারেক্টারটা, হ্যাঁ, ডিজিট হতে পারবে না ভেরিয়েবলের, সেটা লেটার হতে পারে। হ্যাঁ,
মাস্ট নট বি এ ডিজিট, হ্যাঁ, ডিজিট হতে পারবে না। এই দুইটা রুলস আমরা ফলো করব যখন আমরা এই যে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। হ্যাঁ, তো আমরা এখানে কিছু ভেরিয়েবল নেই। লেট, হ্যাঁ, সেলে নিলাম কি ফার্স্ট নেম, ফার্স্ট আন্ডারস্কোর নেম। আচ্ছা, এটা কি আমাদের ইয়া হবে? এই ভেরিয়েবল কি আমরা নিতে পারবো? এটা কি ভ্যালিড হবে না আনভ্যালিড? জাভাস্ক্রিপ্টের কনভেনশন অনুযায়ী ভ্যালিড হবে, ভ্যালিড হবে। হ্যাঁ, ভ্যালিড হবে। এরপর ধরে নিলাম যে 1 2 3 নেম। এটা আনভ্যালিড হবে, হ্যাঁ, এটা আনভ্যালিড হবে। কারণ কি আমাদের ফার্স্ট ক্যারেক্টার প্রথম অক্ষর ডিজিট। ইয়া হতে পারবে না, হ্যাঁ, ডিজিট হতে পারবে না। আমরা ফার্স্ট ক্যারেক্টার কি ডিজিট দিয়েছি, হ্যাঁ, সেক্ষেত্রে এটা কি হবে? এটা এভাবে আমরা ডিক্লেয়ার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না জাভাস্ক্রিপ্টে। আর আমাদের দেখেন এই যে বিএস কোডটা কিন্তু হেল্প করতেছে। হ্যাঁ, বিএস কোডে যে আমরা যে এইভাবে যে ডিক্লেয়ার করলাম, সে কিন্তু আমাদেরকে, হ্যাঁ, একটা আন্ডারলাইন দিয়ে দিচ্ছে রেড কালারের। হ্যাঁ, মানে এটা ভাবে স্ট্রিক না। তো আমরা বুঝতে পারবো যেভাবে যদি আমরা ভুলে যদি কখনো করে ফেলি, তখন আমরা বুঝতে পারবো যে না, এটা ইয়া হচ্ছে, এইভাবে ডিক্লেয়ার করা যাবে না। তো এইভাবে কি ডিক্লেয়ার করতে যাবে? ধরেন নেম 1 2 3। জি স্যার, হ্যাঁ, এটা ভ্যালিড। কারণ কি? কারণ হচ্ছে যে কি এখানে ভেরিয়েবল গুলা কি হয়, ভেরিয়েবলের নামগুলা লেটার, ডিজিট এবং সিম্বল দিয়ে, সিম্বল ডলার সাইন আর আন্ডারস্কোর দিয়ে শুরু হয়। তো আমরা এখানে কি করেছি, আর ফার্স্ট ক্যারেক্টার ডিজিট হতে পারবেন। তো আমরা এখানে ফার্স্ট ক্যারেক্টার তো ডিজিট না, একটা লেটারই। হ্যাঁ, আর এটার মধ্যে কি ডিজিট আমরা নিতে পারবো, তাই না? তো এটা কি ভ্যালিড। তো আমরা ফার্স্ট ক্যারেক্টার কিন্তু আবার ইয়া ডলার নিতে পারবো, তাই না? আমরা যদি নেই যে ডলার টেস্ট, একের একটা ইয়া নিলাম, হ্যাঁ, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা নেওয়া যাবে, তাই না? এটা নেওয়া যাবে, ডলার ফার্স্ট ক্যারেক্টার ডলার নেওয়া যাবে, আন্ডারস্কোর যদি নিতে চাই আন্ডারস্কোর নিতে পারবো, এটাও নিতে পারবো। কিন্তু ফার্স্ট ক্যারেক্টারে আমরা ডিজিট নিতে পারবো না। তারপর হচ্ছে কি যে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল গুলা, হ্যাঁ, কেস সেনসিটিভ। হ্যাঁ, এখানে কেস ইজ ম্যাটার হেয়ার। আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এজ, হ্যাঁ, আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এজ, হ্যাঁ, এটা ক্যাপিটাল লেটারে। আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, হ্যাঁ। আচ্ছা, এই তিনটা কি এক ভেরিয়েবল নাকি তিনটা আলাদা আলাদা ভেরিয়েবল বলেন? কি তিনটা আলাদা ভ্যারিয়েবল। তিন আলাদা রকম আলাদা তিনটাই। কেন? স্যার স্যার হচ্ছে কেস সেনসিটিভ কি জন্য? কেস সেনসিটিভ। হ্যাঁ, এই যে এটা আলাদা একটা, হ্যাঁ, এই যে এজ, তারপরে এখানে এজ, এটা বড় হাতে লিখেছি, হ্যাঁ, তারপরে এখানে এজটা সবগুলা। তো আমরা এটা টেস্ট করে দেখি। হ্যাঁ, ধরেন প্রথমটার যে সবগুলা স্মল লেটার লিখলাম, সেটার মান দিলাম সে অ্যাসাইন করলাম 10, পরেরটাতে 20, এরপরেরটা 30। তো আমরা যদি এখন এগুলা অ্যালার্ট করে দেখি, হ্যাঁ, এখন কত ইয়া হবে, প্রিন্ট হবে কত অ্যালার্ট মেসেজে? 10 হবে। 10 হ্যাঁ, আচ্ছা, ও আমাদের আগে উপর একটা ইয়ে আছে, সেটা আগে বন্ধ করে দিতে হবে। এই দেখেন যে 10 আসছে। হ্যাঁ, আর যে ইয়াতে জাভাস্ক্রিপ্টে অ্যালার্ট, একটা পেজে যদি একাধিক অ্যালার্ট থাকে, তাহলে কি হবে, প্রথম যে অ্যালার্টটা আছে সেই অ্যালার্টটা শো হবে। হ্যাঁ, সেই অ্যালার্টটা যদি আমরা ওকে করি, তাহলে পরবর্তী যে অ্যালার্ট আছে সেটা শো করবে। বুঝতে পেরেছেন? জি স্যার। তো আমরা যেখানে এজ নিয়েছিলাম, হ্যাঁ, স্মল লেটার সবাই এটা 10 দিয়েছে। হ্যাঁ, তা আমরা যদি এখন এটা ইয়া করি, এটা ক্যাপিটাল লেটার দেই, সেক্ষেত্রে এই যে 20 আসলো। হ্যাঁ, আলাদা আলাদা, হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভেরিয়েবল।
এবার যদি এই ভেরিয়েবলটা নেই, এখানে আসবে কত 30। হ্যাঁ, তো আমাদের কি এখানে তিনটা আলাদা ভেরিয়েবল, তাই না? আমরা যে এজ নিলাম, এজ সবগুলা ক্যাপিটাল লেটারে, সেটাকে যদি রান করি এখানে কত হবে 30 দেখা শো করবে। হ্যাঁ, তাহলে এর মাধ্যমে কি বুঝতে পারলাম, কি আমরা দেখলাম যে জাভা স্ক্রিপ্টে কি করে, এখানে কেসটা ম্যাটার। হ্যাঁ, আপার কেস লোয়ার কেস ম্যাটার, কেস কেস সেনসিটিভ। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে সে যে অনেকে এরকম যে ভুল করে। হ্যাঁ, ধরেন আমরা দেখলে, ধরেন যদি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম কি এটা ক্যাপিটাল লেটার দিয়ে এস। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা ইউজ করলাম কি ভেরিয়েবলটা যখন আমরা কল করলাম যদি আবার লিখি যে এটা স্মল লেটার দিয়ে, তখন কিন্তু কাজ করবে না, চিনবে না, কারণ এটা আলাদা একটা ভেরিয়েবল, এটা আলাদা একটা ভেরিয়েবল। হ্যাঁ, একই ব্যাপার হচ্ছে আমাদের ওই যে আমরা মাই এসকিউএল এ, মাই এসকিউএল ডাটাবেজে ধরেন একটা কলামের নাম লিখলাম, ফার্স্ট নেম। ফার্স্ট নেমটা লিখলাম একটা বড় হাতের দিয়ে, ফার্স্ট আন্ডারস্কোর নেম। তো এটা যদি আমরা আবার যদি ইকো করতে চাই, ডাটাবেস থেকে কোয়েরি করে নিয়ে এসে যদি আমরা ইকো করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি ইয়া করতে লিখি ফার্স্ট আন্ডারস্কোর নেম, তো এখানে আচ্ছা ধরেন ইয়াতে ডাটাবেজে আমরা দিলাম এটা ক্যাপিটালে, তো এখানে কি কাজ করবে, কারণ এটা হচ্ছে কি আলাদা একটা, আর এটা হচ্ছে আলাদা, তাই না? তো আমরা এটা দিয়ে যদি কল করি তাতে চিনবে না, তা সে কি করবে, সে এই ডাটাটা নিয়ে আসতে পারবে না। তো জাভা স্ক্রিপ্টেও একই রকম। তো আমরা ধরেন আমরা এখানে ডিক্লেয়ার করলাম এস, এটা ক্যাপিটাল লেটার দিয়ে, পরে যখন আমরা এটা ইউজ করতেছি ভেরিয়েবলটাকে আবার কল করলাম এটা স্মল লেটার দিয়ে, তখন কিন্তু কাজ করবে না, দুইটা আলাদা ভেরিয়েবল। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি কিভাবে। সে যেভাবে আমরা ডিক্লেয়ার করব তা সেভাবে পরে আমরা সেটাকে ইউজ করব, কল করতে হবে। জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ। আর কি আছে জাভা স্ক্রিপ্টে কিছু আপনার আছে রিজার্ভ ওয়ার্ড আছে, সেই রিজার্ভ ওয়ার্ড গুলা কি করতে আমরা ইউজ করতে, সেই রিজার্ভ ওয়ার্ড গুলা নিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, ডিক্লেয়ার করা উচিত না। তো রিজার্ভ ওয়ার্ড কি কি আছে সেগুলো আমরা একটা লিস্ট দেখি। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজারে, দেখেন জাভা স্ক্রিপ্টের যে রিজার্ভ ওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলা, এগুলা এই নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করব না আমরা। এগুলা জাভা স্ক্রিপ্টের রিজার্ভ ওয়ার্ড, এগুলা জাভা স্ক্রিপ্টের লাইব্রেরিতে যে কোডগুলো লেখা আছে এগুলা ইউজ করা হয়েছে। যেমন ব্রেক, কেস, ক্যাচ, ক্লাস, কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা এইভাবে ডিক্লেয়ার করে। তারপর হচ্ছে কি কন্টিনিউ, ডিবাগ, ডিফল্ট, ডিলিট, ডো, ইউজ। যেখানে যে লিস্ট আছে এই লিস্টের এগুলা দিয়ে আমরা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করব না। আর জাভা স্ক্রিপ্টে আপনার ভেরিয়েবল যে ডিক্লেয়ার করি আমরা কি দিয়ে করি, লেট দিয়ে করা যায়, আরেকটা দিয়ে করা যায় বার। বার দিয়েও কিন্তু করা যায়, ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় var। তো আমরা এটা মনে রাখবো জাভা স্ক্রিপ্টে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব যে এই নামগুলা দিয়ে যাতে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করা না হয়। লিস্ট আপনাদের ইয়াতে দিয়ে দেই, এই লিংকে এই লিস্টটা পাবেন। তারপর জাভা স্ক্রিপ্টে কনস্ট্যান্ট, আমরা ইয়াতে পিএইচপি তে কনস্ট্যান্ট দেখেছি না, কনস্ট্যান্ট কিভাবে করতে হয়। কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের মধ্যে পার্থক্য মনে আছে? হ্যালো, বলেন তো কনস্ট্যান্ট হচ্ছে মানে মানে চেঞ্জ করা যায় না, এর মান কখনো পরিবর্তন হয় না। ভ্যালুগুলো ফিক্স থাকে। আর ভেরিয়েবলের মান হচ্ছে পরিবর্তনশীল। যেমন এই যে এই ভেরিয়েবল, এখানে আমরা এজ দিলাম 20, পরে এটা কি হয়ে যেতে পারে, এটা হয়তো ক্যালকুলেশন করে এটা বেড়ে যেতে পারে, তাই না? এক বছর পর বাড়বে। কনস্ট্যান্ট হচ্ছে ধ্রুবক সংখ্যা, এটা কখনো পরিবর্তন হয় না। তো এই যে আমরা ইয়াতে এই যে কনস্ট্যান্টের লজিকটা কিন্তু একই, পিএইচপি তে আমরা যা শিখেছি জাভা স্ক্রিপ্টে একই, কনস্ট্যান্টের ভ্যালুগুলা থাকে, ফিক্স থাকে, আর ভেরিয়েবলের ভ্যালুগুলা কি চেঞ্জ হয়। তো কনস্ট্যান্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা দেখব।
জাভাস্ক্রিপ্ট কনস্ট্যান্ট। জাভাস্ক্রিপ্টে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে হলে const, হ্যাঁ এটা লিখতে হয়। const লিখে তারপর কনস্ট্যান্টের নামটা দিতে হবে, হ্যাঁ। কনস্ট্যান্ট একটা বলেন তো, একটা কনস্ট্যান্টের উদাহরণ দেন। স্যার কনস্ট্যান্ট হ্যাঁ, সে ধরেন আপনার বার্থডে, হ্যাঁ ডেট অফ বার্থ, এটা তো কনস্ট্যান্ট, এটা কি চেঞ্জ হবে? এটা তো আর চেঞ্জ হবে না, হ্যাঁ। আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ সেই দিনটাই হচ্ছে কি আপনার হ্যাঁ বার্থডে, এটা তো আর চেঞ্জ হবে না। কিন্তু এজটা কি? এজটা কনস্ট্যান্ট না, এজটা হ্যাঁ পরিবর্তন হয় প্রতি বছর। যে এই বছর আছে আপনার বয়স আছে 20, আগামী বছর হয়ে যাবে 21, তারপর 22 হয়ে যাবে, হ্যাঁ। তো কনস্ট্যান্টের উদাহরণ আমরা হ্যাঁ বার্থডে দিতে পারি, হ্যাঁ। বার্থডে। তুই কি করলি? আমি খাবো। বার্থডে মনে করেন যে কারো বার্থডে 12/3/2005, হ্যাঁ। এটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, তাই না? এই যে কনস্ট্যান্টটা আমরা কি ডিক্লেয়ার করতে পারবো কিভাবে? ডিক্লেয়ার করব কনস্ট্যান্ট যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড দিয়ে তারপরে সেই কনস্ট্যান্টের নামটা দিয়ে দিব, হ্যাঁ। এবার আমরা দেখব জাভাস্ক্রিপ্টের যে ডেটা টাইপ। আমরা পিএইচপি তে ডেটা টাইপ দেখেছি না? পিএইচপি তে ডেটা টাইপ কয়টা ছিল, কি কি ছিল মনে আছে? ডেটা টাইপ কয়টা নাম বলেন তো পিএইচপি? ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, ফ্লোট, তারপরে স্যার ডাবল, লং। হ্যাঁ, এরকম জাভাস্ক্রিপ্টেও আমাদেরই আছে বিভিন্ন ডেটা টাইপ আছে, হ্যাঁ। যেমন আছে কি প্রথমে ডাটা টাইপ মোটামুটি 8-9 টাকা। হ্যাঁ, এগুলা একটা সিমিলার, হ্যাঁ পিএইচপির সাথে। যেমন হচ্ছে যে প্রথম আছে কি যেমন নাম্বার, হ্যাঁ নাম্বার কোনগুলা? নাম্বার হচ্ছে এই যে আপনার নাম্বার আবার কি হতে পারে, আপনার পূর্ণ সংখ্যা হতে পারে, আবার কি ফ্র্যাকশনও থাকতে পারে, হ্যাঁ। নাম্বার ইন্টিজার হতে পারে। হ্যাঁ, লেট n equal to 1 2 3, হ্যাঁ এটা হচ্ছে কি একটা আপনার নাম্বার ডেটা টাইপের একটা উদাহরণ, হ্যাঁ। এছাড়া হতে পারে সেল নিলাম লেট বলবি না? m equal to 12.50, এটা হচ্ছে নাম্বার। এরপর হচ্ছে কি, এরপর আছে আমাদের স্ট্রিং আছে, হ্যাঁ স্ট্রিং। স্ট্রিং কোনগুলা? স্যার স্ট্রিং হচ্ছে যেমন ক্যারেক্টার, মানে হ্যাঁ। একটা নাম। হ্যাঁ আর এ বি সি ডি যেমন একটা নাম। দিয়ে করা হয়েছে। হ্যাঁ, স্ট্রিং গুলো আমরা কিভাবে করতে পারি? ডাবল কোটেশনের ভিতর। ডাবল কোটের মধ্যে দিতে পারি, সিঙ্গেল কোটের মধ্যে কিন্তু দিতে পারি, হ্যাঁ। ট্রিপল কোডের মধ্যে হয়। নেম, হ্যাঁ নেমের যে ধরেন নেমটা হচ্ছে একটা স্ট্রিং, হ্যাঁ এটা হচ্ছে স্ট্রিং একটা। তাই স্ট্রিং আমরা কি আবার সিঙ্গেল কোটও দিতে পারি। সংগতি যায় মাগুরা, হ্যাঁ তারপর আছে আমাদের বুলিয়ান, হ্যাঁ বুলিয়ানের কথা মনে আছে? হ্যালো, বুলিয়ানের কথা কি আপনার মনে আছে? বুলিয়ান ডেটা টাইপ কোনগুলা? %, ট্রু ফলস। হ্যাঁ বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, সেগুলো হচ্ছে বুলিয়ান।
বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ানের মধ্যে কি কি আছে? ট্রু আছে আর ফলস আছে, false ফলস আছে, আছে। তাই না? বুঝছো? এই ট্রু ফলস গুলো আমরা কোথায় ইউজ করি? আমরা বিভিন্ন যখন ইয়াগুলা ইউজ করি যে কন্ডিশনাল কন্ডিশন স্টেটমেন্ট, ব্যবহার করি। তখন কিন্তু ট্রু ফলস এর ব্যাপারগুলো চলে আসে, তাই না? জি স্যার। কন্ডিশন ইউজ করি কিভাবে? স্যার ইফ ইলস হ্যাঁ হ্যাঁ, ইফ ইজ If দিয়ে, else এর। ইফ ইজ দিয়ে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো ইউজ করি। সে মনে করেন যে আমরা একটা ভেরিয়েবল নিলাম যে x, হ্যাঁ, আর একটা নিলাম y, তো x এর মান দিলাম 10 আর y এর মান দিলাম 20। তো এটা যখন আমরা করব, কম্পেয়ার করব, হ্যাঁ, x গ্রেটার দেন y, তো এটার রেজাল্টটা কি আসবে? এটা রেজাল্ট হয়তো ট্রু আসবে নয়তো কি ফলস আসবে, হ্যাঁ, দুইটা আসতে পারে না, ট্রু আসবে নয়তো ফলস আসবে। এক্সটা যদি আপনার ওয়াই এর চেয়ে বড় হয়, হ্যাঁ, তাহলে কি আসবে? ট্রু আসবে। আর এক্সটা যদি ওয়াই এর চেয়ে ছোট হয় তাহলে কি আসবে? ফলস আসবে, হ্যাঁ। এই ট্রু ফলস এর ব্যবহার করে আমরা এভাবে দেখব। এছাড়া কি করতে পারি যে আমরা ধরেন আপনার থাকবে কোনো একটা যে ফর্ম নিয়ে যখন আমরা কাজ করব, তো ফর্ম নিয়ে কাজ করার সময় ধরেন একটা চেক বক্স থাকবে, হ্যাঁ, অথবা রেডিও বাটন থাকে, তাই না? তো চেক বক্সের আমরা ধরেন ভ্যালু দিয়ে দিলাম যে নেম ফিল্ড চেক ইকুয়াল টু ট্রু, হ্যাঁ, তারপরে করলাম যে আরেকটা বাটনে ক্লিক করলে কি হবে? সেটা ফলস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? কন্ডিশন দিয়ে কাজ করব যে ইফ যদি আপনার চেক বক্সটা যদি ট্রু হয় তাহলে এই কাজ হবে, হ্যাঁ, ধরেন একটা স্টাইল চেঞ্জ করে দিলাম, সিএসএস দিয়ে স্টাইলটা কালার চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, ফলস হলে হবে, হ্যাঁ, তো হবে কোথায়? যে বাটনে যখন ক্লিক করবে তখন সেটা ফলস হয়ে যাবে। তো এরকম আমরা বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে, হ্যাঁ, বিভিন্ন ফাংশনালিটি কাজ করতে পারবো, হ্যাঁ। আমরা নিলাম যে লেট নেম ফিল্ড, মানে ধরেন একটা আমাদের একটা ফর্ম নিলাম, হ্যাঁ, ফর্মে একটা ফিল্ড নিলাম, হ্যাঁ, সেই ফিল্ডের মধ্যে কি থাকলো? একটা চেক বক্স, হ্যাঁ, চেক বক্স কোনগুলা মনে আছে? গোল থাকবে, তাই না? আমরা যখন এইচটিএমএল ক্লাস করেছিলাম তখন দেখেছিলাম চেক বক্স তাকে চেক বক্সে কি থাকে? আপনার টিক মার্ক করতে হয়, তাই না? আর রেডিও বাটন কি থাকে? গোল থাকে, সেখানে ক্লিক করলে, হ্যাঁ। তো এখানে আমরা যদি ধরেন একটা ফর্ম নিলাম, ফর্মের ভ্যালু ধরেন বাই ডিফল্ট দিয়ে দিলাম যে ফলস, হ্যাঁ, তারপরে কি ফর্মে যখন ক্লিক করবে, চেক বক্স যখন ক্লিক করবে তখন ট্রু হয়ে যাবে, হ্যাঁ। তো ট্রু হয়ে গেলে কি করবে? একটা আমরা কন্ডিশন দিয়ে দেবো জাভাস্ক্রিপ্টে, কন্ডিশন দিয়ে হয়তো একটা ডিপ শো করাবো, অথবা একটা একটা আপনার একটা ডিপের কালার চেঞ্জ করে দেবো, হ্যাঁ। এইরকম বিভিন্ন ধরনের ফাংশনালিটি আমরা নিয়ে কাজ করতে পারি। বুঝতে পেরেছেন? এগুলো আমরা পরবর্তীতে দেখবো, হ্যাঁ। ধরেন একটা ফিল্ড থাকলো আমাদের চেক বক্স, নেম চেক ফিল্ড চেক, হ্যাঁ, চেকতে প্রথমে ধরেন এর ভ্যালু দেওয়া থাকলো, বাই ডিফল্ট দেওয়া থাকলো ফলস, হ্যাঁ। তারপর হবে কি? ইউজার যখন সেই ফিল্ডে, হ্যাঁ, চেক বক্সে যখন ক্লিক করলে কি হয়ে যাবে? সেটা ট্রু হয়ে যাবে। ট্রু হলে করব কি আমরা? ট্রু হলে আমরা জাভাস্ক্রিপ্টে একটা কোড লিখে একটা আমাদের ওয়েব পেজে একটা চেঞ্জ নিয়ে আসবো, হ্যাঁ, একটা হয়তো একটা ডিপ একটা শো করাবো, অথবা একটা কালার চেঞ্জ করে দিব। এই কাজগুলো আমরা করব, হ্যাঁ। এই কাজগুলো করতে হলে আমাদের এগুলার প্রয়োজন হবে। তারপর ধরেন আমরা এজ ফিল্ড দিলাম, হ্যাঁ, এজ ফিল্ড, তারপর আপনার থাকে না বিভিন্ন ধরেন থাকে ফিল্ডের মধ্যে অনেক সময় বিভিন্ন ফর্মের মধ্যে বিভিন্ন পোর্শন থাকে, হ্যাঁ। ধরেন প্রথমে কি পার্সোনাল ইনফরমেশন পূরণ করলেন, এরপর একটা চেক বক্স থাকলো, চেক বক্সে ক্লিক করলে কি হবে? তার এডুকেশনাল ইনফরমেশন। তো প্রথমে থাকবে কি আপনার ফর্মে ধরেন শুধু একটা থাকলো, ফর্ম থাকলো, ফর্মের মধ্যে কিছু ফিল্ড থাকলো, হ্যাঁ, পার্সোনাল ইনফরমেশনের জন্য, হ্যাঁ, নেম, ফাদার নেম, মাদার নেম, এগুলা। তো এরপরে যে এডুকেশন ইনফরমেশন, সেই ফর্মটা আপনার বন্ধ করা থাকলো, হ্যাঁ, বাই ডিফল্ট বন্ধ করা থাকলো। তো ওই ফিল্ডে এখন একটা চেক বক্স থাকবে, চেক বক্সে যখন ক্লিক করবেন তখন সেই ফর্মটা ওপেন হবে, হ্যাঁ। সেখানে কি দেখা থাকবে? যে আপনার এসএসসি তে কত রেজাল্ট, হ্যাঁ, আপনার ইন্টারমিডিয়েটে কত রেজাল্ট, হ্যাঁ, অনার্সে কত, এগুলো দেখাবে।
তো এই কাজগুলো আমরা কিভাবে করতে পারবো? এইভাবে বুলিয়ান, হ্যাঁ, এই চেকবক্স ইউজ করে আমরা করতে পারবো। তো এই বুলিয়ানে ভ্যালু থাকবে কয়টা? দুইটা, ট্রু আর ফলস। হ্যাঁ, এরপর আরেকটা আছে নাল। নাল সম্পর্কে ধারণা আছে? নালটা কি? স্যার 0। হ্যাঁ, জিরো না, নাল হচ্ছে ফাঁকা। হ্যাঁ, নাল মানে এখানে কিছু নাই, ফাঁকা। আর আরেকটা আছে আনডিফাইন্ড। হ্যাঁ, নাল আর আনডিফাইন্ড। হ্যাঁ, আমরা যদি যদি না করে দেই, হ্যাঁ, নাল করে দেই, তাহলে সেখানে কি হবে? এটা কি রিপ্রেজেন্ট করবে যে এটা এমটি আছে, খালি। হ্যাঁ, অথবা আপনার নাথিং, এটার মধ্যে কিছু নেই। হ্যাঁ, এটা এমটি আছে। এজ নিলাম, হ্যাঁ, এজ এর ভ্যালু দিলাম নাল। এর মানে কি? এর মানে হচ্ছে এই এজ ভেরিয়েবলে, হ্যাঁ, কোনো ভ্যালু নেই, সেটা এমটি আছে, হ্যাঁ, খালি আছে। তো এরপর আরেকটা আছে আমাদের আনডিফাইন্ড। হ্যাঁ, এটা আপনারা অনেক সময় দেখবেন, আপনারা যখন এই যে জাভাস্ক্রিপ্ট নিয়ে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে, হ্যাঁ, রেজাল্ট দেখবেন অনেক সময় যে এরর ধরতেছে, বলতেছে যে আনডিফাইন্ড। হ্যাঁ, আনডিফাইন্ডটা একটা, এটা ইয়ার মধ্যে নাই, পিএইচপি তে নাই। হ্যাঁ, কিন্তু এটা আছে কি আমাদের ইয়ার মধ্যে আছে, জাভাস্ক্রিপ্টে আছে। আনডিফাইন্ড কোনগুলা? আনডিফাইন্ড হচ্ছে যেগুলাতে আপনার ধরেন ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে দিছি, হ্যাঁ, ডিক্লেয়ার করেছি, কোনো ভ্যালু দেই নাই। হ্যাঁ, সেগুলা হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড। অ্যারে ডেটা টাইপ নাই। লেট এক্স, হ্যাঁ, এক্স নামে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, তো এক্স এর মধ্যে কি কোন আমরা ভ্যালু অ্যাসাইন করেছি? কোনো কিন্তু ভ্যালু অ্যাসাইন করিনি, এক্স এর মধ্যে এখন কোনো কিছু নাই। হ্যাঁ, আর যে আমরা দেখেন এই যে এজটা আছে না, এজের মধ্যে আমরা নাল দিয়ে দিছি। তো এজটাকে যদি আমরা এখানে অ্যালার্ট করি, তখন কি আসবে? দেখেন আমরা এই দুটোর মধ্যে পার্থক্য দেখব, নাল আর আনডিফাইন্ডের মধ্যে পার্থক্য দেখব। হ্যাঁ, এজ নামে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলে আমরা কি করেছি? নাল, হ্যাঁ, দিয়ে দিছি, অ্যাসাইন করে দিছি। হ্যাঁ, নাল মানে কি? এমটি, খালি, এর মধ্যে কিছু নেই। তো এটা যদি আমরা অ্যালার্ট করি, দেখেন এই যে অ্যালার্ট কি আসছে, শো করতেছে নাল। আর আনডিফাইন কোনগুলা? আনডিফাইন হচ্ছে সেইগুলা ধরেন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, হ্যাঁ, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না। হ্যাঁ, সেটাকে যদি আমরা অ্যালার্ট করি, এই অ্যালার্টটা আপাতত বন্ধ করে দেই। এক্স, হ্যাঁ, এক্স নামে একটা ভ্যালু আমরা নিয়েছি, হ্যাঁ, ডিক্লেয়ার করেছি, কিন্তু কোনো ভেরিয়েবল অ্যাসাইন, কোনো ভ্যালু অ্যাসাইন করিনি। হ্যাঁ, এটাকে যদি আমরা এখন দেখি এর মান কি আছে, হ্যাঁ, দেখেন এটাকে আনডিফাইন দেখাচ্ছে। তাহলে আনডিফাইন কোনটা বুঝতে পেরেছেন? হ্যালো, আচ্ছা, আনডিফাইন হচ্ছে সেই যে ভেরিয়েবলের ভেরিয়েবলে ভ্যালু না থাকলে আনডিফাইন্ড দেখাবে স্যার। হ্যাঁ, যে ভেরিয়েবলে ভ্যালু আমরা অ্যাসাইন করা হয় নাই, হ্যাঁ, যে ভেরিয়েবলে কোনো ভ্যালু দেওয়া হয়নি, হ্যাঁ, অ্যাসাইন করা হয় নাই, সেটা হচ্ছে আনডিফাইন। হ্যাঁ, আনডিফাইন আর নালের মধ্যে পার্থক্য আছে না? আনডিফাইন আর নালের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, এটা পরবর্তীতে আমরা কাজ করব তখন দেখব। নালটা হচ্ছে খালি, এটা খালি, আর এটা হচ্ছে কোনো কিছু অ্যাসাইন করা হয়নি। হ্যাঁ, এরপরে আমাদের আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে ডাটা টাইপ অবজেক্ট। হ্যাঁ, তা আমরা যে অবজেক্ট শিখেছি না, পিএইচপি তে অবজেক্ট শিখেছি না, সেই রকমই এটা হচ্ছে অবজেক্ট একটা টাইপ আছে। এখানে আপনাদের ইয়ে আছে, বিভিন্ন ম্যাথ অবজেক্ট, হ্যাঁ, বিভিন্ন টাইপের অবজেক্ট আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এরপর আছে আমাদের জাভাস্ক্রিপ্টের অপারেটরস। হ্যাঁ,
পিএইচপি অপারেটরের কথা মনে আছে আপনাদের? জি স্যার। জাভাস্ক্রিপ্ট অপারেটর। হ্যাঁ, পিএইচপি কয়েকটা অপারেটরের নাম বলেন। প্লাস মাইনাস, স্যার এন্ড অপারেটর, ও এস, ইকুয়াল অপারেটর। আচ্ছা, কি আছে ধরেন অপারেটর গুলোর মধ্যে আছে কি এডিশনাল, এডিশন, হ্যাঁ, তারপরে কি আছে মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, এই ধরনের বিভিন্ন অপারেটর আছে। আর পিএইচপি তে যে দুইটা স্ট্রিং, হ্যাঁ, দুইটা স্ট্রিং কে জোড়া লাগানোর জন্য, হ্যাঁ, কি ইউজ করতাম আমরা মনে আছে? ডট। ডট ইউজ করতাম, হ্যাঁ। আর জাভাস্ক্রিপ্টে কি ইউজ করব? নাকি জাভাস্ক্রিপ্টে কিন্তু ডট ইউজ করলে হবে না, জাভাস্ক্রিপ্টে ইউজ করতে হয় প্লাস, হ্যাঁ। এই প্লাসের ব্যবহারটা দেখবো আমরা। প্লাসে যদি দুইটা যদি হয় ভেরিয়েবল, দুইটা যদি নাম্বার হয়, হ্যাঁ, দুইটা ধরেন ভেরিয়েবলের ডাটা টাইপ হচ্ছে নাম্বার, তার মাঝে যদি আমরা প্লাস চিহ্নটা দেই, সে কি করবে? দুটাকে যোগফল আমাদেরকে দেখাবে, হ্যাঁ। তো আবার যদি কি হয়, একটা যদি হয় আপনার স্ট্রিং হয়, একটা নাম্বার হয়, অথবা কি দুইটাই যদি স্ট্রিং হয়, তখন কি করবে? তখন সেটা যোগফল দেখাবে না, সেই দুটাকে কনকেট করে দিবে, হ্যাঁ, জোড়া লাগিয়ে দিবে। বুঝতে পেরেছেন? এখানে একটু ব্যতিক্রম আছে, এটা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। জাভাস্ক্রিপ্ট অপারেটর আছে এডিশন, সাবট্রাকশন, হ্যাঁ, তারপর আছে মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, হ্যাঁ, তারপরে যে মডুলাস। মডুলার ডিভিশন আছে, এগুলা সবই আছে, হ্যাঁ। তার এখানে যে যেটা, হ্যাঁ, প্লাস যেটা, এটা নিয়ে একটু, হ্যাঁ, ব্যতিক্রম আছে, সেটা আমরা দেখব। ধরেন লেট সি, হ্যাঁ, সি এর মান হচ্ছে 10, আর একটা নিলাম ডি, ডি এর মান হচ্ছে 20, হ্যাঁ। এখন আমরা যদি এই দুটাকে, হ্যাঁ, এডিশন করি, অ্যালার্ট 30, সি প্লাস ডি, আসবে কি, কত আসবে? 30 আসবে। 30 আসবে। উপরে যে এইটা আমাদের ওটা দেখেন যে 30 আসছে, হ্যাঁ। উপরে আরেকটা অ্যালার্ট ছিল, সেই অ্যালার্টটা বন্ধ করে দিই আমরা। এখানে যতগুলো অ্যালার্ট থাকবে সবগুলাই শো করবে, হ্যাঁ। ওই যে উপরে যে এক্স এর একটা অ্যালার্ট ছিল, অ্যালার্টটা বন্ধ। আচ্ছা, তো এখানে কি আসলো? 30 আসলো, হ্যাঁ। তারপর আমরা ডি থেকে, সি থেকে ডি যদি বিয়োগ করি, তো কত আসবে? -10। আসবে। হ্যাঁ, -10 আসবে। তো একইভাবে কি করতে পারবো আমরা? গুণ, ভাগ, মডুলো এগুলো করতে পারবো, হ্যাঁ। তো এখন আমরা আপনার একটা ব্যতিক্রম দেখাই, সেটা হচ্ছে এই গুণ, ভাগ এটাও এবং মডুলাস একইভাবে হবে, হ্যাঁ। মডুল এই দুটাকে আমরা যে যদি মডিউল, হ্যাঁ, ডি মডিউলো সি করি, তাহলে কত আসবে? ডি মডিউলো সি, তাহলে হচ্ছে 0 আসবে। 0 আসবে, হ্যাঁ। ভাগশেষ তো থাকবে না কিছু, তো ভাগশেষ কিছু থাকবে না। 0 স্যার আসবে। স্যার একবারে 3টা ভেরিয়েবল নিয়ে করা যাবে না? হ্যাঁ, করা যাবে। Right, হ্যাঁ। তো আমরা 3টা ভেরিয়েবল নিয়ে কাজ করি, সি প্লাস ডি। স্যার 5 এর পরে সেমিকোলন হয় না। এটা স্টেটমেন্ট ক্লোজ করা হয়নি না, সেমিকোলন, মাইনাস ই এ কাজ করবে।
এই দুইটা 30 না, 30 থেকে 5 বিয়োগ 25। হ্যাঁ, তো এটা কি এভাবে যে হ্যাঁ নরমাল যে নিয়মটা আছে সেই নিয়মে হ্যাঁ কাজ করবে। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ তারপরে যে মডুলাস। হ্যাঁ, তো এখানে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ব্যতিক্রম হচ্ছে সে লেট কে এর মান নিলাম আমরা 10। আর হ্যাঁ আর এর মান নিলাম যে আমরা 10। ধরেন কে এর মান নিলাম 1। হ্যাঁ, আর আর এর মান নিলাম 2। হ্যাঁ, এটা যদি আমরা এখন ইয়া করি, অ্যালার্ট করি কে প্লাস আর। হ্যাঁ, কোটেশনের ভিতরকে এবার বলেন তো কি হবে, কি আউটপুটে কি আসবে আমাদের, এই যেটার আউটপুটে কি আসবে? স্যার এটা কোটেশনের ভিতরকে ইরোর দেবে না স্যার, ইরোর আসবে না। এরর না, এরর আসবে না। স্যার 1 সিঙ্গেল কোডে তো 2 আসবে। 1 আর 2 আসবে। হ্যাঁ, সে যে এখানে আমাদের কেটা হচ্ছে কি নাম্বার। হ্যাঁ, আর আরটা হচ্ছে কি স্ট্রিং। হ্যাঁ, তো স্ট্রিং String। যখন পাবে তখন কি করবে, যে প্লাস দেখলে সে দুটাকে কনকেট করে দিবে। 1 আর 2। দেখেন এই যে 1 আর 2 আসছে। হ্যাঁ, স্ট্রিং যখন পাবে প্লাস চিহ্ন পাইলে কি করবে, সেটাকে কনকেট করে দিবে। হ্যাঁ, একটা সাথে একটা জোড়া। আর এটা যদি ইয়া হতো আমাদের, 3 আসতো। হ্যাঁ তাহলে কত আসতো, 3 আসতো। হ্যাঁ, 3 আসতো। তাহলে যে এই প্লাস অপারেটরটা জাভাস্ক্রিপ্টে গিয়ে হ্যাঁ সে কিন্তু পরিস্থিতি অনুযায়ী কাজ করে। যদি কোনো স্ট্রিং টাইপের ডাটা পায় তখন কি করে দেয়, সেটা কনকেট করে দেয়। হ্যাঁ, কনকেট করে দেয়। এটা মনে রাখতে হবে। স্ট্রিং পেলে কি করে, এর মধ্যে এটা যদি আমরা প্লাস অপারেটরটা ইউজ করি সেক্ষেত্রে কি করবে, সে কনকেট করে দিবে। কি ভালো করে বাজা। এটার আউটপুট কি হবে? হ্যালো, স্যার এটার আউটপুট কি হবে? স্যার বাংলাদেশ। বাংলাদেশ স্ট্রিং পেয়েছে দুইটা, তাই না? দুইটা স্ট্রিং পেয়েছে, কি করবে, তাহলে সেটাকে কনকেট করে দেবে। কনফিট আর করে দেবে। যদি দুইটা নাম্বার থাকে সেটা যোগ করবে, কিন্তু একটা স্ট্রিং একটা নাম্বার পেলে কি করবে, সেটাও কনকেট করে দিবে। কনকেট করে দেবে। কনফিট করে দেবে। পিএইচপি তে কনকেট করা হয় কি দিয়ে, ডট দিয়ে। ডট আর জাভাস্ক্রিপ্টে কনকেট করা হয় প্লাস দিয়ে। প্লাস। ব্যতিক্রম মনে রাখবেন। এরপর আছে আমরা পিএইচপি শিখেছি না ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টেও এরকম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজ কি, কিভাবে কাজ করে বলেন? হ্যালো স্যার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজ হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে বাড়ানো আর ডিক্রিমেন্ট হচ্ছে কমানো।
কাউন্টারে মান নিলাম যে 5, হ্যাঁ, পরে আমরা করলাম কি এই কাউন্টারটাকে ইনক্রিমেন্ট করে দিলাম, হ্যাঁ। তো এখন যদি আমরা এটাকে অ্যালার্ট করি, স্যার তাহলে হচ্ছে 5 এর সাথে 1 বাড়বে, 1 যোগ হবে, বাড়বে। যতবার রিফ্রেশ করা হবে তত বাড়বে। এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা কোথায় ইউজ করি? স্যার যতবার হচ্ছে ই করবো, রান করবো, ততবার 1 করে বাড়বে। হ্যাঁ, যে এটা বেড়ে গেছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা লুপের মধ্যে ইউজ করি, তাই না? লুপ ফর লুপে, লুপে অথবা হোয়াইল লুপে এগুলো আমরা ইউজ করি ইটারেশন করার জন্য। আপনাদের লুপের কথা মনে আছে? জি স্যার আছে তো। কিভাবে কাজ করে? ফর লুপ, কয়েকটা লুপের নাম বলেন। স্যার ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য মনে আছে? হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কে বলতে পারবেন? স্যার বুঝি নাই কি বললেন? হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ, হ্যাঁ, দুটার মধ্যে পার্থক্য আছে একটা, হ্যাঁ, পার্থক্যটা কি বলতে পারবেন? স্যার হোয়াইল লুপ হচ্ছে স্যার প্রথম যেটা থাকবে ওটা থেকে শুরু করে, আর ডু হোয়াইল হচ্ছে প্রথমে একটা স্টেপ বাদ দিয়ে পরের থেকে শুরু করে স্যার। না, ইয়া হচ্ছে কি ফর লুপটা তো, হ্যাঁ, প্রথমে তো কন্ডিশনটা থাকে, সে হচ্ছে কন্ডিশন যদি ফুলফিল না করে, জি স্যার। ধরেন আপনার যে কন্ডিশনটা আছে, কন্ডিশন যদি ফুলফিল না করবে তাহলে কি করবে? একবারও সে ঢুকবে না, লুপে ঢুকবে না, হ্যাঁ। সেক্ষেত্রে লুপের মধ্যে আপনি যা লিখছেন সেটা আর প্রিন্ট হবে না। আর ডু হোয়াইল লুপে কি করে? কন্ডিশনটা থাকে পরে, হ্যাঁ, সে প্রথমে লুপে ঢুকবে, ঢুকে প্রথম একবার না একবার সে একটা জিনিস প্রিন্ট করবে, এরপরে সে লুপটা চেঞ্জ করে, কন্ডিশনটা চেক করে, কন্ডিশন যদি ফুলফিল না হয় পরবর্তীতে আর ঢুকবে না, হ্যাঁ। তো ডু হোয়াইল লুপে কি হয়? কমপক্ষে একবার এক্সিকিউশন হয়, একবার, হ্যাঁ, এটা লুপটা এক্সিকিউশন হয়। আর হোয়াইল লুপে যদি কন্ডিশন ফুলফিল না করে তা একবারও সে এক্সিকিউশন করবে না। তো এটা আমরা বিস্তারিত দেখবো যখন লুপ নিয়ে আলোচনা করব। তো ইয়ার মধ্যে তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের এরকম প্রয়োজন হয় যে কন্ডিশন ফুলফিল না হয় তাহলে একবার করতে হয়, আমাদের একটা ধরেন প্রিন্ট করে দিলাম দেখাতে হয়, সেক্ষেত্রে আমরা ডু হোয়াইল লুপটা ইউজ করব, হ্যাঁ। যে মাইনাস মানে যেটা দিলাম ডিক্রিমেন্ট, সেটা কি করবে? স্যার কমবে, এক এক করে কমবে। ডিক্রিমেন্ট করে দিবে, হ্যাঁ, কম। কাউন্টার 2, সেক্ষেত্রে কি ছিল না, কাউন্টার 2 এর ভ্যালু ছিল 8, হ্যাঁ, তাহলে কত হয়ে যাবে? 7 হয়ে যাবে, হ্যাঁ। এরপর আমরা দেখবো কিছু যে লজিক্যাল যে অপারেটর আছে, হ্যাঁ, লজিক্যাল অপারেটর, হ্যাঁ, স্যার এন্ড অপারেটর, অর অপারেটর, নট। লজিক্যাল অপারেটর কোনগুলা? এন্ড অর নট। লজিক্যাল অপারেটর, এগুলোর মধ্যে কি আছে আমাদের? এন্ড অপারেটর আছে, হ্যাঁ, এন্ড অপারেটরকে কিন্তু আবার এইভাবে লেখানো যায়, হ্যাঁ, আমরা যে এন্ড সিম্বল দেই, হ্যাঁ, এন্ড সিম্বল দিয়েও লেখা যায়। তারপর কি আছে? অর অপারেটর, অর অপারেটরকে তোরা মোটর দিছিস? জল পড়তেছে।
অর অপারেটরটা কিভাবে আপনারা যে এভাবে পাইপলাইন এটা দিয়া এন্ড অর আছে, তারপর কি আছে নট আছে। নট কোনটা? নটের নট যে টিল্ডা চিহ্ন, যেটা টিল্ডা চিহ্ন দিয়ে এন্ড অর এগুলা ইউজ করা হয় কি করার জন্য আপনার, হ্যাঁ, তো যদি আমরা যখন ইয়া করব, হ্যাঁ, বিভিন্ন কন্ডিশন গুলা অ্যাপ্লাই করব, সেই কন্ডিশনে আমরা এগুলা এন্ড অর এগুলা ইউজ করব, এন্ড অর নট। তারপর আছে কি আমাদের কম্পারিজন অপারেটর আছে, তাই না? কম্পারিজন অপারেটর কোনগুলা? তুলনা করে। greater than, less than, কম্পারিজন অপারেটর গুলোর মধ্যে আছে আমাদের আছে কি গ্রেটার দেন আছে, then, তারপর আছে লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, লেস দেন ইকুয়াল, আরেকটা আছে কি নট ইকুয়াল। নট ইকুয়াল, এই অপারেটর গুলো আছে। এই অপারেটর গুলা কি করব আমরা, একাধিক ভেরিয়েবলের সাথে যখন কম্পেয়ার করতে হয়, কম্পেয়ার করে যখন কন্ডিশন চালাবো সেক্ষেত্রে কন্ডিশনের ভিতরে এই কম্পেয়ার অপারেটর গুলা ইউজ করব, হ্যাঁ, ইউজ করে বিভিন্ন কন্ডিশন চেক করব। তো এটার রেজাল্ট আসবে কি, এটার রেজাল্ট আসবে হয় ট্রু আসবে নয়তো ফলস আসবে, তাই না? সে নিলাম ট্রু গ্রেটার দেন 1, হ্যাঁ, এটার আউটপুট কি আসবে বলেন? হ্যালো, ট্রু গ্রেটার স্যার দেন 1, ট্রু আসবে স্যার। ট্রু আসবে, হ্যাঁ। এই যে ট্রু আসছে, হ্যাঁ। জি স্যার। কি হলো? থ্রি গ্রেটার দেন 7, এটার রেজাল্ট কি আসবে? ফলস। স্যার ফলস আসবে। হ্যাঁ, ফলস আসবে, হ্যাঁ, ফলস। এটা কি সবাই বুঝতে পারতেছেন? জি স্যার। তো এভাবে আমরা বিভিন্ন ইয়া করে কন্ডিশন দিয়ে চেক করে আমরা একটা চেক ইয়া করবো, হ্যাঁ, এটার হয়তো রেজাল্ট ট্রু হবে অথবা ফলস হবে, সেটার উপর ভিত্তি করে কি করব, পরবর্তীতে কোড লিখবো, বিভিন্ন কোড ব্লক লিখবো। এটা কি আসবে, ট্রু না ফলস? হ্যালো, true, ট্রু হবে? স্যার ট্রু হবে না, এটা হলো সমান অথবা নয়। হ্যাঁ, এটা কি হবে, ট্রু হবে। true হবে। 2 1 সমান নয়। ট্রু সমান মানে কোন? তারপর আমরা স্ট্রিং যদি কম্পারিজন করি, হ্যাঁ, স্ট্রিং কম্পারিজনের ক্ষেত্রে আমরা দেখি, এখন আমরা স্ট্রিং কম্পারিজন দেখব। অ্যালার্ট, হ্যাঁ, ক্যাপিটাল জেড গ্রেটার দেন ক্যাপিটাল এ, এটার রেজাল্ট কি আসবে বলেন? false আসবে।
স্যার ফলস আসবে স্যার। ফলস আসবে। আচ্ছা দেখি জি আমরা স্যার। আউটপুট দেখি কি আছে। হ্যাঁ 2 আসছে। হ্যাঁ ও এখানে তাহলে স্যার। স্ট্রিং এর ক্ষেত্রে যেভাবে কাজ করে সেটা হচ্ছে প্রথম যে অক্ষরগুলা থাকবে, হ্যাঁ, জি স্যার। সেগুলোর তুলনায় পরবর্তী যে অক্ষরগুলো থাকবে সেগুলোর পাওয়ার হবে কি বেশি হবে। হ্যাঁ এটা আমাদেরকে মনে রাখতে হবে। ধরেন এখানে যদি আমরা দিই বি, বি গ্রেটার দেন এ, তাহলে এটা কি আসবে? 2 আসবে। 2 আসবে। আবার যদি দেই বি লেস দেন এ, এটা ফলস স্যার হবে। এটা যে আপনার যে জি যেটা স্যার। সেটা তার মান বেশি। এটা হবে কি ফলস। স্যার এটার মান নির্ধারণ করে কিভাবে? এটা ASCII কোড, প্রত্যেকটা ও ASCII কোড আছে। হ্যাঁ বুঝছি স্যার। এর ASCII কোডের চেয়ে বি এর ASCII কোড বড় হবে। হ্যাঁ এভাবে যত যাবে ASCII কোড আস্তে আস্তে বাড়তে থাকবে। হ্যাঁ সে জি স্যার। একটা ধরেন আমি একটা উদাহরণ, আপনি একটা হ্যাঁ, ধরেন একটা হচ্ছে এর ধরেন 65, 66, 67 এভাবে একটা এক এক করে বাড়বে। হ্যাঁ ASCII কোডের ব্যাপারটা তো বুঝেন তাই না? জি স্যার বুঝি। হ্যাঁ, ওইটা 65 সমান 48 সমান সমান 0, 65 সমান সমান এ, 98 সমান সমান ছোট হাতের এ। হ্যাঁ যে এরকমই যে ASCII কোড যেটার বেশি বড় সেটার হ্যাঁ ভ্যালু সে বড় ধরে। জি স্যার। স্ট্রিং কম্পারিজন দেখলাম আমরা। হ্যাঁ, এরপর আমরা ইয়াটা যে ইকুয়াল, হ্যাঁ, এবং একটা হচ্ছে স্ট্রিক্টলি ইকুয়াল। হ্যাঁ এই দুটো অপারেটর মনে আছে আপনাদের? একটা হচ্ছে ইকুয়াল অপারেটর আর একটা হচ্ছে কি স্ট্রিক্টলি ইকুয়াল অপারেটর। হ্যালো, মানে দুইটা ভেরিয়েবল সমান কিনা, হ্যাঁ দুইটা ভেরিয়েবলের মান সমান কিনা সেটা আমরা চেক করি কি এই সিম্বল গুলো দিয়ে চেক করি না? হ্যাঁ তো এটা কি ইকুয়ালিটি চেক করি। হ্যাঁ ইকুয়ালিটি চেক করি। তো আমরা সে দুটাকে কমেন্টস করে নেই। কমেন্টস করে নেই। তো এখানে এবার এটা হচ্ছে মানে ইকুয়াল, হ্যাঁ একটা হচ্ছে ইকুয়াল একটা হচ্ছে স্ট্রিক্টলি। একটা হচ্ছে ইকুয়াল একটা হচ্ছে স্ট্রিক্টলি ইকুয়াল। হ্যাঁ এই দুইটার মধ্যে পার্থক্য মনে আছে আপনাদের? হ্যালো, দুইটার মধ্যে পার্থক্য মনে আছে? না স্যার। এটা আমরা হ্যাঁ দেখবো। আমরা এটার একটা উদাহরণ দেখি। সে আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে, আচ্ছা এ বি নামে কি আমাদের কোনো ভেরিয়েবল নেওয়া আছে? আচ্ছা লেট এর মান নিলাম হ্যাঁ 10 আর লেট বি, বি এর মান নিলাম হ্যাঁ 10। এখন এটা যদি আমরা কম্পেয়ার করি, ইয়া করি, অ্যালার্ট করি, অ্যালার্ট এ ইকুয়াল বি, হ্যাঁ এক্ষেত্রে আমাদের কি আসবে? আউটপুট কি আসবে? হ্যালো, কেউ গেস করতে পারেন যে আউটপুট কি আসবে? ট্রু আসবে না ফলস আসবে? 2 আসবে। ট্রু আসবে। আচ্ছা দেখি আমরা। হ্যাঁ ট্রু আসছে। হ্যাঁ ট্রু আসলো কেন? স্যার এই ইকুয়াল বি মানে হচ্ছে হ্যাঁ সে কি করে এ বি এই যে সমান। ইকুয়ালিটি যে এটা আছে সাইনটা সে চেক করে আপনার তার যে ডান পাশে এবং বাম পাশের দুইটার ভ্যালু সমান কিনা। হ্যাঁ
দুটার ভ্যালু কিন্তু সমান, হ্যাঁ এটাও 10 এটাও 10, হ্যাঁ সেই জন্য সে ট্রু আমাদেরকে ট্রু করেছে, হ্যাঁ রিটার্ন করেছে। এখন আমরা যদি অ্যালার্ট করি এ স্ট্রিক্টলি ইকুয়াল হ্যাঁ বি, এক্ষেত্রে কি হবে, আউটপুট কি আসবে, ট্রু আসবে না ফলস আসবে? ফলস আসবে মনে হয়। হ্যাঁ এক্ষেত্রে দেখে আউটপুট ফলস আসছে। হ্যাঁ কেন ফলস আসলো? স্যার এখানে আছে 3টা ইকুয়াল আছে, হুম 2টা ইকুয়াল মানে তো এর মানে এ এ বি এর সমান, আর 3টা মানে আরেকটা বেশি হয়ে যায়, তাহলে হচ্ছে এ বি। আচ্ছা এটা কে গুছিয়ে বলতে পারবেন কে? হ্যালো, এগুলো আমরা পিএইচপি সময় দেখিয়েছিলাম তাই না? এখানে যে হ্যাঁ দুইটা ইকুয়াল, হ্যাঁ এই যে ইকুয়ালিটি সে চেক করে কি আপনার যে এ এবং বি, হ্যাঁ দুইটা যে দুই পাশে যে ভেরিয়েবল আছে তার যে ভ্যালু, দুইটার ভ্যালু সমান কিনা, হ্যাঁ দুইটার ভ্যালু তো সমান, এটারও 10 এটারও 10, হ্যাঁ কিন্তু সে ডাটা টাইপ চেক করে না, বুঝতে পেরেছেন? ডাটা টাইপ চেক করে না, কিন্তু যে 3টা ইকুয়াল দিলে হ্যাঁ স্ট্রিক্টলি ইকুয়াল যেটা সে কি করে ভ্যালু চেক করে প্লাস হ্যাঁ ডাটা টাইপটাও চেক করে। তো আমাদের ভ্যালু দুইটা সমান কিন্তু ডাটা টাইপ তো এক না। এর ডাটা টাইপ কি, এর ডাটা টাইপ হচ্ছে নাম্বার তাই না? আর বি এর ডাটা টাইপ কি, বি এর ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। স্ট্রিং। হ্যাঁ তো দুইটার তো ডাটা টাইপ সমান না, সেজন্য কি হয় এটা আমাদের হ্যাঁ ফলস আসছে, বুঝতে পেরেছেন? এই জিনিসটা কিন্তু আমরা পিএইচপি তে দেখেছিলাম, হ্যাঁ একই। হ্যাঁ যে ইকুয়াল ইকুয়াল থাকলে কি করবে, দুইটার দেখবে ইকুয়াল চিহ্ন দুই পাশে যে ডাবল ইকুয়াল থাকলে দুই পাশে যে ভ্যালু থাকবে তা ভ্যালু দুইটা সমান কিনা, হ্যাঁ আর যদি 3টা ইকুয়াল থাকে স্ট্রিক্টলি ইকুয়াল সেক্ষেত্রে কি করবে দেখবে দুই পাশের ভ্যালু সমান কিনা এবং তাদের যে ভ্যালুগুলোর যে ডেটা টাইপ, হ্যাঁ ডেটা টাইপও সমান কিনা। ডেটা টাইপ যদি সমান হয় তাহলে ট্রু দিবে আর নয়তো ফলস দিবে। আমরা যদি দুইটা ডেটা টাইপ এক করে দেই এক্ষেত্রে কি আসবে, এক্ষেত্রে এটা ট্রু আসবে, হ্যাঁ ভ্যালু দুইটাও সমান এবং ডাটা টাইপও একই, হ্যাঁ এর ডাটা টাইপ নাম্বার এর ডাটা টাইপও নাম্বার, দেখেন এক্ষেত্রে ট্রু আসছে। কিন্তু আমরা এটা ডাটা টাইপ যদি স্ট্রিং করে দেই সেক্ষেত্রে ফলস আসবে, হ্যাঁ কারণ ভ্যালু সমান কিন্তু ডাটা টাইপ সমান না। আচ্ছা এবার আমরা দেখব যে এই যে জাভা স্ক্রিপ্টে হ্যাঁ ডিবাগ করতে হয় কিভাবে, হ্যাঁ আমরা পিএইচপি তে ডিবাগ করা দেখেছি না কিভাবে করে, আমরা প্রিন্টার করে দেখি তাই না, প্রিন্টার করে দেখে নেই হ্যাঁ বিভিন্ন ভ্যালু টেলু গুলো ঠিক আছে কিনা, কোথাও কোনো ভুল হলে সেগুলো আমরা ধরি। তো জাভা স্ক্রিপ্টে কিভাবে ধরবো, জাভা স্ক্রিপ্টে কিন্তু সহজে ভুল হলে ধরা যায় না, হ্যাঁ তো এটা ডিবাগ করার একটা নিয়ম আছে। তো আমরা একটা ভুল করি, ভুল করে তারপর সেটা আমরা ডিবাগ করে কিভাবে এটাকে করতে হয়, সলভ করতে হয় সেটা আমরা দেখব। হ্যাঁ এবার আমরা রান করি, রান করে দেখেন কোনো কিছু আসতেছে না তাই না? এই যে ইয়াতে তো আমাদের তো কোডের মধ্যে একটা অ্যালার্ট ছিল তাই না, তো অ্যালার্ট থাকলে কি একটা অ্যালার্ট মেসেজ দেওয়ার কথা তাই না? কিন্তু আমাদেরকে আমরা যখন এই যে ব্রাউজারে হ্যাঁ রিফ্রেশ করতেছি দেখেন কোনো অ্যালার্ট মেসেজ দিচ্ছে না, কেন দিচ্ছে না কিছুই বুঝতে পারতেছি না, আমাদের এখানে কিছুই আসতেছে না। পিএইচপি তে ভুল করলে তো একটা দেয়, এরর দেয় অথবা ওয়ার্নিং দেয় তাই না, যে এই লাইনে ভুল হয়েছে। তো ওইভাবে আমরা কি করি সেই লাইনটা পড়ে দেখি ওটা ঠিক করে করি, হ্যাঁ সলভ করি। তো এখানে জাভা স্ক্রিপ্টে কিভাবে করব, জাভা স্ক্রিপ্টে এই আপনার ডিবাগ করার জন্য হ্যাঁ কোথায় ভুল হয়েছে সেটা ধরার জন্য কি করব আমরা, আমরা ইয়াতে ব্রাউজারে গিয়ে রাইট বাটনে ক্লিক করে এই যে ইন্সপেক্ট আছে না, ইন্সপেক্টে ক্লিক করব। হ্যাঁ তো ইন্সপেক্ট যখন আসবে তখন আমরা যে কনসোল, এখানে ইন্সপেক্টে দেখেন অনেকগুলা ট্যাব আছে, এলিমেন্টস, কনসোল, সোর্সেস, নেটওয়ার্ক পারফরম্যান্স, মেমোরি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, লাইট হাউস, হ্যাঁ এরকম বিভিন্ন ট্যাব আছে। এর মধ্যে কি করব আমরা কনসোল ট্যাবে যাব, হ্যাঁ কনসোল ট্যাবে গিয়ে কি করব এইটাকে রিফ্রেশ করব, পেজটাকে রিফ্রেশ করব। তো তখন কি করবে আমাদের যে ভুল থাকবে সেই ভুলটা সে এখানে বলে দিবে।
সে বলতেছে কি আনকট সিনট্যাক্স এরর, হ্যাঁ আমাদের কোড লেখার মধ্যে সিনট্যাক্সে এরর হয়েছে। হ্যাঁ, তো এই সিনট্যাক্স এরর, তো এইটা কি আইডেন্টিফায়ার এ, হ্যাঁ হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, আমাদের এ ভেরিয়েবলটা আমরা কি করেছি দুইবার ডিক্লেয়ার করেছি, হ্যাঁ একাধিকবার ডিক্লেয়ার করেছি, সেই জন্য সে এখানে এরর হচ্ছে, আমাদের অ্যালার্ট মেসেজটা শো করতেছে না। হ্যাঁ, তো এই যে আমরা জাভা স্ক্রিপ্টের হ্যাঁ ভুল কিভাবে ধরতে পারবো, ডিবাগ কিভাবে করব, এটা কি বুঝতে পেরেছেন? তারপর আমরা কি করব Yes, sir. দেখেন, এখানে যখন এই যে এটা থাকবে না, এই যে এররটা, হ্যাঁ এটার পাশে ডান পাশে দেখেন ওই যে ফাইলটা, আমাদের জাভা স্ক্রিপ্টের ফাইলের নাম কি ছিল, script.js। হ্যাঁ, এর script.js ফাইলের কয় নাম্বার লাইন, 122 নাম্বার লাইন। হ্যাঁ, তো এখানে আমরা যদি ক্লিক করি আমাদের এই কোডটা দেখাবে কোথায় ভুল হয়েছে, তো ক্লিক করলাম, দেখেন আমাদের কোডটা দেখাচ্ছে এই যে এখানে এখানে আমাদের ভুল হয়েছে, কারণ কি এই যে ভেরিয়েবলটা এর আগে আমরা একটা ডিক্লেয়ার করেছি 115 নাম্বার লাইনে, তো এটাকে আবার ডিক্লেয়ার করতেছি। হ্যাঁ, সেই জন্য কি সে আমাদেরকে এরর ধরতেছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে নেই আনকট সিনট্যাক্স, হ্যাঁ এরর। স্যার এটা কি করে পারবো আবার একটু দেখুন। জি, স্যার এটা কি করে দেখবো কোডের কোথায় ভুল হয়েছে? এই যে আপনার ইয়াতে যা আমরা ওই যে ব্রাউজারে তো আসবো, ব্রাউজারে আসলে কিন্তু এই যে রিফ্রেশ করলে কোনো অ্যালার্ট মেসেজ দিচ্ছে না। হ্যাঁ, তো এটা বুঝবো কিভাবে, এখানে আমরা ব্রাউজারে গিয়ে রাইট বাটন ক্লিক, চলে আসলাম হ্যাঁ স্যার, হ্যালো, ইন্সপেক্ট করে কনসোল পর্যন্ত হ্যাঁ আসলাম। হ্যাঁ হ্যাঁ, যে ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে কনসোলে আসবো। হ্যাঁ, কনসোলে গিয়ে আমরা এটা যখন ইয়া করব, হ্যাঁ কনসোল থেকে আবার মুছে ফেলতে পারবো। হ্যাঁ, তো এটা এখান থেকে যদি আমরা রিফ্রেশ করি তখন আমাদেরকে দেখাবে, এররটা দেখাবে। হ্যাঁ, দেখাচ্ছে আনকোড সিনট্যাক্স এরর, আমাদের সিনট্যাক্স এরর হয়েছে। হ্যাঁ, সে বলতেছে আইডেন্টিফায়ার এ হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। হ্যাঁ, তো এটা কোন লাইনে হয়েছে সেটা দেখার জন্য এখানে যাব আমরা, যে এখানে ডান পাশে ফাইলের নাম থাকবে আর এই যে লাইন নাম্বার থাকবে যেখানে আমাদের ভুল হয়েছে, সেখানে ক্লিক করি। তো এই যে দেখাচ্ছে আমাদের এই যে আন্ডারলাইন দিয়ে, হ্যাঁ রেড মার্ক আন্ডারলাইন দিয়ে, আর এখানে যে ক্রস চিহ্ন দিয়ে দেখাচ্ছে এখানে আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, তো এটা আমাদের ঠিক করে দিতে হবে। তো এটাকে একবার আমরা ডিক্লেয়ার করেছি, তারপরে আরেকবার করেছি, সেজন্য সে ভুল ধরতেছে। তো আমরা এটা ঠিক করে দিয়ে আসি কোডে গিয়ে। এরকম এরকম যত ভুল থাকবে, হ্যাঁ ভুলগুলা আমরা কনসোলে গিয়ে সেটাকে ডিবাগ করতে হবে। এবার যদি রান করি, দেখেন এবার আর যে কনসোলে কোনো এরর নেই। হ্যাঁ, আমাদের অ্যালার্ট মেসেজটা চলে আসছে। তো জাভা স্ক্রিপ্টে কি আমরা এরর ডিবাগ করতে পারবো? হ্যালো, জি স্যার পারবো। আচ্ছা, এরকম অনেক ইয়া থাকবে, এরর থাকবে, সেই এরর গুলা কনসোল থেকে ডিবাগ করতে হবে। ইন্সপেক্টে গিয়ে কনসোলে গিয়ে সেখান থেকে আমরা ইয়া পাবো। হ্যাঁ, সেখানে আমরা ইনফরমেশন পাবো যে কোথায় আমাদের ভুল হয়েছে। তো আমরা কি দেখলাম, ইয়া দেখলাম, হ্যাঁ ইকুয়ালিটি এবং স্ট্রিক্টলি ইকুয়ালিটি, হ্যাঁ দুটার মধ্যে পার্থক্য দেখলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা দেখব জাভা স্ক্রিপ্টের যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে সেগুলা দেখব। কন্ডিশনাল অপারেটরস, কন্ডিশনাল অপারেটরস কোনগুলা? হ্যালো, if else, আর বলেন। if else, else, if else, হ্যাঁ if else, If. else, else if, হ্যাঁ else। তারপর আরেকটা আছে আমরা পিএইচপি তে শিখেছিলাম, মনে আছে? টার্নারি অপারেটর। হ্যাঁ, ইফ ইলস দিয়ে লিখলে কিন্তু লাইনটা বড় হয়, হ্যাঁ কয়েক লাইনে চলে আসে। হ্যাঁ, একটা প্রবলেম যদি সলভ করতে চাই, ধরেন সেটা যদি 4 থেকে 5 লাইন লাগে, তা আমরা যদি এটা টার্নার অপারেটর দিয়ে করতে চাই সেটা কিন্তু এক লাইন দিয়েই সম্ভব। হ্যাঁ, প্রবলেমটা সলভ করার, সেটা কিভাবে লিখতে হয় মনে আছে? পিএইচপি তে শিখেছিলাম, কোশ্চেন মার্ক তারপর কি কোলন, তাই না? প্রথমে কন্ডিশনটা লিখতে হয় এখানে ইয়াতে কোশ্চেন মার্কের আগে, তারপরে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি করব, কোশ্চেন মার্কের পরে এখানে একটা স্টেটমেন্ট থাকবে সেটা প্রিন্ট হবে। আর কন্ডিশনটা ফলস হলে এই যে ইয়ার পরে আপনার ক্লোনের পরে যেটা থাকবে
যে সেটা প্রিন্ট হবে, হ্যাঁ, সেটা রান করবে। এটাকে বলা হয় টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর এটা ইউজ করে স্মার্টলি কোড করা যায়। তো ইফ এলস এর তো আপনাদের মনে আছে তাই না? ইফ এলস তো সবারই মনে আছে ইফ এলস এ কিভাবে কাজ করে। ইফ এলসটা আমরা ইউজ করি কেন? কোন কন্ডিশন হ্যাঁ চেক করার জন্য। চেক করার জন্য। লেট ইয়ার নিলাম 2020। হ্যাঁ, তো এখানে আমরা একটা কন্ডিশন দেই, যদি আপনার ইয়ারটা যদি 2020 এর আগে হয়, হ্যাঁ, তো বলবো যে টু আর্লি। হ্যাঁ, আর 2020 এর যদি বেশি হয়ে থাকে 2020 থেকে, তো বলবো কি টু লেট। হ্যাঁ, আর অন্যথায় কি হবে? অন্যথায় বলবে যে না ঠিক আছে এক্স্যাক্টলি। তো ইফ এখানে একটা কন্ডিশন দিলাম যে ইয়ার, হ্যাঁ, ইয়ারের ভ্যালু যদি আপনার ইয়া থেকে 2020 থেকে কম হয়, সেক্ষেত্রে বলবে কি? সেক্ষেত্রে হ্যাঁ বলবে যে টু আর্লি। আপনার এখানে হ্যাঁ যা ইচ্ছা মেসেজ দিবেন, হ্যাঁ, যে দিতে পারেন ইয়ার ইজ লেস দেন 2020। হ্যাঁ, লেস দেন 2020। হ্যাঁ, অন্যথায় কি করবে? আবার যদি ইয়া হয় ইফ সেখানে কি হবে? আরেকটা কন্ডিশন হবে তাই না? সেই কন্ডিশনে ধরেন ইয়ারটা যদি 2020 চেয়ে বড় হয়, তবে কি হবে? অ্যালার্ট ইয়ার ইজ গ্রেটার দেন 2020। 2022। এরপর কি থাকবে? এরপর একটা ইলস কন্ডিশন। হ্যাঁ, ইলসে তো আর এখানে কন্ডিশন লিখতে হয় না, শুধু স্টেটমেন্টটা হবে তাই না? তো ইলসে কি লিখবেন? ইয়ারটা আপনার 2020 তে ছোট না বড় না, তাহলে কি হবে? সমান। হ্যাঁ, ইয়ার ইজ আপনি এখানে ছোট যত সংখ্যাই দেন না কেন এখানে চলে আসবে, এই কন্ডিশনে চলে আসবে। হ্যাঁ, 2020 ছোট দিলে, আর বড় যত সংখ্যা দেন না কেন এখানে চলে আসবে। হ্যাঁ, তাহলে ছোট আর বড় গেল, তাহলে কি হবে? সমান থাকবে। হ্যাঁ, তো এখানে ইলসে ইয়ার ইজ 2020। তো এখানে যদি আমরা কোডটা রান করি, এই কোডটা রান করলে কি আসবে? সে ইফ কন্ডিশনে যাবে। হ্যাঁ, উপর থেকে শুরু করে কোড তো এক্সিকিউট হওয়া শুরু করে কোথা থেকে? উপর থেকে এক্সিকিউট হওয়া শুরু করে। হ্যাঁ, সে উপরে এসে কি দেখবে? এর ভ্যালু 2020 থেকে ছোট না, তাহলে সে এখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে ইলসে যাবে। ইলসে এসে চেক করবে ইয়ারের ভ্যালু 2020 এর চেয়ে বড় কিনা। তো এখানেও হ্যাঁ এখান থেকে বের হয়ে যাবে। তারপরে কি করবে? এলসে গিয়ে হ্যাঁ এটা শুরু করে দেবে। ইয়ার ইজ 2020। আমরা যদি 2020 এর চেয়ে ছোট ভ্যালু দেই, সেক্ষেত্রে কি করবে? কোন কন্ডিশনে গিয়ে ম্যাচ করবে? লেস দেন। হ্যাঁ, যে প্রথম ইফ কন্ডিশন, ইফের মধ্যে। হ্যাঁ, তো কি করবে? এটা প্রিন্ট করে দিবে। ইয়ার ইজ লেস দেন 2020। আর যদি ইয়া করি 2020 এর চেয়ে বড় দেই, হ্যাঁ, তাহলে কি ইলসিফে আসবে তাই না? ইলসিফে এসে ইলসিফের স্টেটমেন্টটা প্রিন্ট করবে।
এই কোড ব্লকে যা থাকবে, হ্যাঁ সেটা ইয়ার ইজ গ্রেটার দেন 2020। তো এখন দেখেন এটা করার জন্য আমাদেরকে কয়টা লাইন লিখতে হয়েছে, অনেকগুলো লাইন লিখতে হয়েছে না? এটা যদি আমরা ইয়ে দিয়ে করতে চাই, হ্যাঁ টার্নার অপারেটর দিয়ে করতে চাই, হ্যাঁ তাহলে কিভাবে করব? টার্নার অপারেটর দিয়ে টার্নারি অপারেটর, টার্নারি অপারেটরের সিনট্যাক্স কি? সিনট্যাক্স হচ্ছে প্রথমে থাকবে কন্ডিশন, কন্ডিশন এরপর থাকবে কি কোশ্চেন মার্ক, হ্যাঁ কোশ্চেন মার্কের পর কি হচ্ছে স্টেটমেন্ট 1, হ্যাঁ কন্ডিশনটা যদি ট্রু হয় সেটা, হ্যাঁ কন্ডিশন যদি ট্রু হয় সেটা প্রিন্ট হবে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এখানে একটা কন্ডিশন দিলেন, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আপনি যে কোশ্চেন মার্কের পরে যে স্টেটমেন্টটা লিখবেন সেটা প্রিন্ট হবে, হ্যাঁ আর কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কোলনের পর যে স্টেটমেন্ট দিবেন সেটা প্রিন্ট হবে। তো আমাদের ভেরিয়েবল তো নেওয়াই আছে, হ্যাঁ ভেরিয়েবল নেওয়া আছে, তো আমরা কি করব এখানে ইয়া করে দেব, হ্যাঁ সে কন্ডিশন দেই। কন্ডিশন কি যে ইয়ার ডিসেম্বর পর্যন্ত। সে আমরা দিলাম ইয়ার, এখানে ভেরিয়েবল তো আগে ডিক্লেয়ার করা আছে তাই না? পুরাটাই আমরা ইয়া করি, এটা কমেন্টস করে দেই। এখানে করব কি লেট ইয়ার ইকুয়াল টু ইয়ার যদি ইয়া হয় আপনার, হ্যাঁ ইয়ারটা যদি ইয়ার বেশি হয় 2020 বেশি হয় তাহলে কি প্রিন্ট করবে? অ্যালার্ট দিবে, অ্যালার্ট দিবে কি ইয়ার ইজ গ্রেটার দেন 2020, হ্যাঁ আর যদি না হয় তাহলে কি করবে? সে অ্যালার্ট দিবে ইয়ার ইজ লেস দেন 2020। দেখেন আমরা এই যে ইয়াতে ইফ ইলস, হ্যাঁ ইফ ইলস ইফ দিয়ে, হ্যাঁ ইফ ইলস দিয়ে যা করেছিলাম সেটা আমরা খুব সহজে হ্যাঁ টার্নারি অপারেটর দিয়ে করতে পারি তাই না?
তো টার্নারি অপারেটরে কি করব আমরা, যে কোশ্চেন মার্কের আগে লিখবো কন্ডিশন, হ্যাঁ, তারপরে কন্ডিশনটা ট্রু হলে কোশ্চেন মার্কের পরে এই স্টেটমেন্টটা রান হবে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে যে কলনের পরে যে স্টেটমেন্ট থাকবে সেটা রান হবে। হ্যাঁ, তো আমাদের এখানে ইয়ারটা দেওয়া হচ্ছে 2025। হ্যাঁ, তো আমাদের কন্ডিশন কি ছিল, যে ইয়ার যদি 2020 এর গ্রেটার দেন হয় তাহলে এটা অ্যালার্ট প্রিন্ট করবে। তো এটা কি ফলস হয়ে গেছে, ফলস হলে কোনটা প্রিন্ট করবে, এটা প্রিন্ট করবে, তাই না? তো আমাদের এই প্রিন্ট করেছি কোনটা, পরবর্তী ইয়াটা, হ্যাঁ, ফলসের যে পোরশনটা সে টু, যেটা পোরশনটা টু হয়েছে আমাদের। হ্যাঁ, তো ইয়ার ইজ গ্রেটার দেন 2020। তো এখানে যদি আমরা 2020 ছোট কোনো ভ্যালু দেই, হ্যাঁ, 15, 20, 15, সেক্ষেত্রে কোনটা, এখানে কি কন্ডিশন ফলস হচ্ছে, তাই না? ফলস হলে এটা প্রিন্ট হবে। হ্যাঁ, ইয়ার ইজ লেস দেন 2020। এখানে ইয়ার ইজ লেস দেন 2020। হ্যালো, জি স্যার। এটা আমরা আরেকভাবে দেখতে পারি। ধরেন আপনারা এটা, হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্ট দিয়ে ছোট্ট, হ্যাঁ, এটা আপনারা করেন যে আপনার টার্নারি অপারেটর দিয়ে করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নেবেন, হ্যাঁ, এজ নামে। হ্যাঁ, তো এজটা যদি আপনার 18-র উপরে হয় তখন আপনারা প্রিন্ট করবেন অ্যালার্টে, হ্যাঁ, প্রিন্ট করাবেন কি অ্যাডাল্ট। হ্যাঁ, আর 18-র নিচে হলে প্রিন্ট করাবেন চাইল্ড। হ্যাঁ, এটা করেন। টার্নারি অপারেটর এই কন্ডিশন দিয়ে করতে হয়? হ্যাঁ হ্যাঁ, এইভাবে করতে হয়। হ্যাঁ, তো ও, আমি একটা প্রবলেম দিয়েছিলাম যে আপনাদেরকে, যে সেটা হচ্ছে যে আপনারা একটা প্রথমে ধরেন একটা ভেরিয়েবল নেবেন এজ, হ্যাঁ, সেই ভেরিয়েবলে কিছু ভ্যালু সেট করবেন। হ্যাঁ, এজের মধ্যে কিছু ভ্যালু সেট করবেন, পরে কি করবেন, সেই এজটাকে চেক করে দেখবেন যে সেটা ইয়ার 18-র চেয়ে ছোট না বড়। 18-র চেয়ে যদি বড় হয় তাহলে কি মেসেজ প্রিন্ট করবেন যে যে অ্যাডাল্ট। হ্যাঁ, 18-র চেয়ে ছোট হলে মেসেজ প্রিন্ট করবেন চাইল্ড। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম। তো আমরা কি করতে হবে, আমাদের প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে, হ্যাঁ, এজ নামে। আমি তো দিলাম কিন্তু আমার হচ্ছে না স্যার, মেসেজ আসছে। আপনি কি করেছেন? হ্যালো, স্যার এজ আর কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কি কোন পোরশনটা রান করে, সেটা যে কোশ্চেন মার্কের পরে কোলনের পরে যেটা থাকে, তো কোলনের পরে আমরা দিব, কোলনের পরে কি দেব, কন্ডিশন ফলস হলে মানে সে 18-র নিচে, হ্যাঁ, চাইল্ড। তো এটা রান করলে, হ্যাঁ, চলে আসবে। এখন কত আসবে, এখন রান করলে কত আসবে, কন্ডিশনটা ট্রু হচ্ছে, হ্যাঁ, এটা আসবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমার এজ ভেরিয়েবলটা আমরা দুইবার নিয়েছি। হ্যাঁ, তো আগে যেটা নেওয়া হয়েছে সেটা মুছে দিয়ে করে দিই, কমেন্ট করে দেই। এজ ভেরিয়েবলটা এর আগে কোথায় নেওয়া হচ্ছে, এই যে এখানে। এখানে আচ্ছা, এর আগে আছে আবার। হ্যাঁ, আরো অ্যালার্ট আছে, সেই অ্যালার্ট গুলা মুছে, যে অ্যালার্ট আসছে, হ্যাঁ, আরো অ্যালার্ট আছে, সেই অ্যালার্ট গুলা মুছে দিতে হবে। যেমন এই যে এর অ্যালার্ট। হ্যাঁ, এটা আমরা কমেন্টস করে দেই। আপনাদেরকে যখন ফাইলটা দেওয়া হবে তখন কি করবে, কমেন্টস গুলা, হ্যাঁ, আনকমেন্টস করে করে এগুলা টেস্ট করে দেখবেন। তো এর ভ্যালু যদি আমরা কম দেই, সে 9 দিলাম, তো কি হবে, কন্ডিশন ফলস হবে। ফলস হলে কোনটা প্রিন্ট হবে, এটা, হ্যাঁ, এটা রান করবে চাইল্ড। এরপর আমরা দেখব পিএইচপি জাভাস্ক্রিপ্টের যে লজিক্যাল অপারেটর গুলা, হ্যাঁ, সেগুলার ব্যবহার দেখব।
লজিক্যাল অপারেটর কোনগুলো আছে? অর আছে, হ্যাঁ, তারপর কি আছে? এন্ড আছে, তারপর আছে কি? নট আছে। আমরা অ্যালার্ট করি, এটা কমেন্টস করে রাখি। আপনার টেস্ট সময় আনকমেন্টস করে করে টেস্ট করবেন। অ্যালার্ট ট্রু, হ্যাঁ, ট্রু, আর হচ্ছে হ্যাঁ অর ফলস। এটা রেজাল্ট কি আসবে? অর। অরের ক্ষেত্রে কি হয়? যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে রেজাল্ট কি আসে? ট্রু হবে। ট্রু হবে। ট্রু হবে। ট্রু। আর ইয়ার ক্ষেত্রে অরের ক্ষেত্রে যদি দুইটাই ট্রু হয়, দুইটাই ট্রু, তাহলে সেক্ষেত্রে true- কি আর হবে? আচ্ছা, এগুলো আমরা পাশে লিখে দেই। হ্যাঁ, দুইটাই ট্রু হলে ট্রু True হবে। হবে। হ্যাঁ, যে কোনো একটা ট্রু হলে ট্রু ট্রু হবে। দুইটা ট্রু ট্রু হবে, যখন একটা ট্রু সেটাও ট্রু হবে। আর যদি দুইটাও যদি ফলস হয় তাহলে ফলস হবে। দুইটাই ফলস, সেক্ষেত্রে আউটপুট কি আসবে? ফলস আসবে। আউটপুট ফলস। এবার আপনারা বলেন এন্ড এর ক্ষেত্রে কি হবে? এন্ড এর ক্ষেত্রে আপনারা বলবেন, আমি লিখবো। এন্ড এর ক্ষেত্রে দুইটা ট্রু, দুইটা ট্রু হলে ট্রু হবে। দুইটা ট্রু হলে ট্রু হবে। ট্রু। তারপর হচ্ছে আচ্ছা, এটা কি এন্ড হবে, তাই না? এন্ড। এটা কি হবে? একটা ট্রু আছে, একটা ফলস আছে, এন্ড ফলস হবে স্যার। ফলস। দুইটাই ফলস আছে, ট্রু হবে। এটা কি হবে? ট্রু হবে না? দুইটাই ফলস, এন্ড। হ্যালো, জি স্যার। এটা কি হবে? রেজাল্ট কি আসবে? আউটপুট কি আসবে? দুইটাই ফলস আছে, দুইটা ফলস কে আমরা এন্ড করেছি। স্যার তাহলে হচ্ছে and ট্রু হবে না ফলস হবে? স্যার ফলস হবে। ফলস। হ্যাঁ, কারো কনফিউশন আছে? এন্ড এর ক্ষেত্রে কি হতে হবে? আপনার ট্রু হবে শুধু সেই ক্ষেত্রে যেটা দুইটাই ট্রু, হ্যাঁ, আর বাকি সব ফলস হবে। হ্যাঁ, এন্ড এর ক্ষেত্রে দুইটা ট্রু হলে ট্রু হবে, আর বাকি সব জায়গায় ফলস হবে। হ্যাঁ, আর অর এর ক্ষেত্রে কি হবে? অর এর ক্ষেত্রে দুইটা ফলস হলে ফলস হবে, আর না তো বাকিগুলা ট্রু হবে। হ্যাঁ, কথা পুরো সেম। এন্ড আর অর এর মধ্যে কি পার্থক্য বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে দুইটা ফলস হলে ফলস, হ্যাঁ, একটা ফলস একটা ট্রু, এন্ড এর ক্ষেত্রে ফলস। এন্ড এর ক্ষেত্রে দুইটা ট্রু হলে কি হবে? ট্রু হবে। আর এর ব্যাপারটা জানেন আপনারা? আপনার নটের কাজটা কি করে? অ্যালার্ট দিলাম, হ্যাঁ, দিলাম ট্রু, হ্যাঁ, ট্রু কে নট করে দিলাম, এটা রেজাল্ট কি হবে বলেন? সাকিব বলেন। ফলস। ফলস হবে। বাকিরা বুঝতে পেরেছেন?
উল্টাটা এই যে আমরা একটা অ্যালার্ট, হ্যাঁ অ্যালার্ট নিলাম, অ্যালার্টে এই যে ট্রু, হ্যাঁ ট্রু এর আগে নট করে দিলাম, হ্যাঁ তো এটার মানে আউটপুটটা কি আসবে? ফলস হবে। ফলস। নটের কাজ কি করে? যা থাকবে তার বিপরীত করে দিবে, হ্যাঁ যদি এখানে ফলস থাকতো, ট্রু হতো। হ্যাঁ আউটপুট আসতো কি ট্রু, হ্যাঁ মানে যা থাকবে সেটাকে কি করে দেবে? হ্যাঁ তার বিপরীতটা করে দেবে, নেগেশন করে দেবে। এই লজিক্যাল অপারেটর, হ্যাঁ এগুলা দিয়ে আমরা বিভিন্ন কন্ডিশনে ইউজ করব, বিভিন্ন কোড করার জন্য, বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য এই লজিক্যাল অপারেটর গুলো আমরা ইউজ করব। হ্যাঁ লজিক্যাল অপারেটর, তারপর কন্ডিশন, হ্যাঁ এগুলা ইউজ করে আমরা প্রবলেম গুলো সলভ করব। আপনাদের কথা মনে আছে না, লুপের কথা? হ্যালো, জি স্যার। জি স্যার। লুপ গুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। জি স্যার। আর পিএইচপির সাথে ইসের জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স গুলা কি মিল আছে না? হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম আছে, হ্যাঁ যেমন আমরা দেখলাম কি যে কনক্যাটেশন, স্ট্রিং কনক্যাটের সময় একটু ব্যতিক্রম আছে। জাভাস্ক্রিপ্টে কি দিয়ে ভেরিয়েবলের সময় কনক্যাট করতে হয় প্লাস চিহ্ন দিয়ে, আর ইয়াতে পিএইচপি তে ডট চিহ্ন দিয়ে, তাই না? হ্যাঁ এরকম কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে। তো আপনারা এগুলা বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ আর যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি, অ্যাসাইনমেন্টটা সবাই করবেন, অবশ্যই করবেন। অ্যাসাইনমেন্টটা করলে আপনাদের শেখা হবে, হ্যাঁ ক্রুডটা শেখা হবে। তো আজকে এই পর্যন্ত, আমি ফাইলটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে।